আম্মু তোমার কথা না আমি বুঝতে পারতেছি না, আমি কেন শাড়ি পরবো? কারণ রজনীর শ্বশুর শাশুড়ি তোকে দেখতে আসবে। আম্মু তুমিও না, আপুর শ্বশুর শাশুড়ি তো আমাকে অনেক দেখছে, আর কি দেখবে? আর দেখলে দেখবে, এতে শাড়ি পরার কি আছে? আমার জামার সাথে প্লাজোই ঠিক আছে। ঝুম, ওনারা তোকে ওনাদের বড় ছেলের জন্য দেখতে আসছে। কি? আম্মু ওই বুইড়া লোকটা? কি বলছিস কি ঝুম? তোর থেকে 9 বছরের বড় হবে, বিয়ের জন্য এরকমই ঠিক আছে। তোর বাবার আমার বয়সের পার্থক্য 12 বছরের। আম্মু আগের কথা বাদ দাও, এখন কি উনি বড় কাউকে বিয়ে করে নাকি? উনি সব সময় আগের কালচার নিয়ে থাকবে, আর আমি এই যুগের মেয়ে। 9 বছরের পার্থক্য এমন কিচ্ছু হবে না। আর শুনেছি ইরহাম নিজেই বলেছে তোকে বিয়ে করবে। তোর বাবারও কোনো আপত্তি নেই। আমাদের তো আর কোনো ছেলে নেই। তোরা 2 বোন একসাথে থাকবি। আর 1 বছর হতে জন্য আমরা রজনীর শ্বশুর শাশুড়িকে চিনি, অনেক ভালো মানুষ। যতদূর চিনেছি আয়ান বাবা অনেক ভালো, শুধু একটু চুপচাপ থাকে। তাতে কি, ছেলে মানুষ একটু গম্ভীর থাকা ভালো। তাই তোর বাবা ঠিক করেছে সম্বন্ধ পাকা করবেন। আম্মুর গম্ভীর থাকা ভালো, তাই বলে এতটা গম্ভীর? উনি কখনো আমার সাথে কথা পর্যন্ত বলে না। তুই কথা বলেছিলি? কি যে বলো না আম্মু, আমি ওনাকে দেখলেই ভয় লাগে, কেমন যেন খেয়ে ফেলার মতো তাকায়। যদিও একবার কি দুবার তাকিয়েছে, এছাড়া দেখিনি আমি ওনাকে। সবসময় তো অফিস আর রুমের ভেতরেই সীমাবদ্ধ উনি। এতক্ষণ চুপচাপ ওদের সামনে বসে মনে মনে এইসবই ভাবতেছিলাম। হঠাৎ আপুর শাশুড়ি বলতেছে, কি রে মা, যা আলাদা একটু কথা বলে আয়। এতক্ষণে সামনে তাকিয়ে দেখলাম আয়ান ভাই সামনে নাই, আমার রুমের দিকে যাচ্ছে। আমি কাচুমাচু হয়ে দাঁড়িয়ে ওনার পেছনে পেছনে আসলাম। বুঝতেছি না এমন কেন হচ্ছে আজ। এমনিতে তো আপুর শ্বশুর শাশুড়ির সামনেও বেশ পটপট করে বেড়ায়। আমি আর আপু একদমই আলাদা। আমি চটপটে আর আপু শান্ত। ওইদিকে ফাহিম ভাই চটপটে আর আয়ান ভাই শান্ত। এই প্রথম নিজের রুমে ঢুকতেও ভয় করতেছে আমার। বুকে থুতু ছিটে দিয়ে পেছনে আপুর শ্বশুর শাশুড়ির দিকে একবার তাকিয়ে রুমে পা রাখলাম। পা রাখতেই শক্ত একটা কণ্ঠ কানে এলো। এতক্ষণ লাগে আসতে? এমনিতে তো এক জায়গায় ঠিক থাকো না। আমার কান্না পাচ্ছে। এই লোকটা আমার সাথে এই প্রথম কথা বলল, তাও আবার ধমক দিয়ে। প্রথম কথা বুঝি একটা গুন্ডাও ভালোভাবে বলে, আর ইনি তো ভালো মানুষ। না 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 না, আমার মতো মেয়ে কিছুতেই এই উদ্ভট লোকটার সাথে সারা জীবন কাটাতে পারবে না। যেই একটা কথা বলতে যাব, তখনই উনি বলে উঠলেন, আমি তোমার মতামত জানতে আসিনি। চুপচাপ এই শাড়ি পাল্টে বিয়ের শাড়ি পরে নাও। আজকে একটু পর আমাদের বিয়ে হবে। এই বলে হনহন করে বেরিয়ে গেল। আবার ফিরে এসে বলল, আজকেই শ্বশুর বাড়িতে নিয়ে যাব তোমাকে। কথা না শুনলে ফেসবুকে কার সাথে কি করছো সব তোমার আব্বুকে বলে দেব। আমি তাজ্জব বনে গেলাম। এটা কি আদেশ করলো নাকি থ্রেট দিয়ে গেল? আরে ভাই, আমাকে কিছু বলার সুযোগ তো দিবে নাকি? একটু পর আম্মু এসে একটা মিষ্টি আমার মুখে ধরে বলল, তুই আগে থেকে পছন্দ করতি আয়ানকে, কখনো বলিসনি তো? কি সব উদ্ভট কথা বলতেছো আম্মু? কেন, তুই নাকি আয়ানকে বলেছিস যে বিয়ের প্রস্তাব নিয়ে আসেন? আম্মু এসব তোমায় কে বলেছে? কেন, কে আর বলবে? তুই যাকে বলেছিস সেই বলেছে। আয়ান ভাই এসব বলেছে? এই দেখ, সত্যি কথা মুখ দিয়ে বের হয়েছে, তার মানে সত্যি বলেছিলি। আচ্ছা যাই হোক, রেডি হয়ে নে, রজনী আর ফাহিম কাজে নিয়ে আসছে। বলে আম্মু বেরিয়ে গেল। আম্মু আম্মু এই যা চলে গেল। আরে কথাটা তো শুনবা। আমি কখন ওনাকে বললাম আমি বিয়ে করব ওনাকে? আর আমি ফেসবুকে কার সাথে কি করেছি? শুধু তো একটা ছেলেকে দুলাভাই বানিয়ে। ওফ শিট, এই কথাটা উনি জানলো কিভাবে? আসলে হয়েছে কি, কিছুদিন থেকে একটা ছেলে সবসময় হাই হ্যালো দিত আর খোঁজ খবর নিত। প্রথমে পাত্তা না দিলেও একসময় আমিও কথা বলতাম। কথা বলতে বলতে দুলাভাই বানিয়েছি। তারপর আরেকটা আইডি দিয়ে নিজেই কথা বলছি। আর আইডির পাসওয়ার্ড আমার বান্ধবীর কাছেও আছে, ওরেও কথা বলতো। কিন্তু আমি তো সব এমনি ফাজলামি করেছি। কিন্তু এই লোকটা কিভাবে জানলো এসব? আল্লাহ, এইবারের মতো বাঁচায় দাও। আর জীবনেও ফেসবুক চালাবো না, চালালেও কারোর সাথে কথা বলবো না। মনে মনে আল্লাহকে ডাকছি। এই সময় আপু রুমে আসে। এই ঝুম, তুই এখনো রেডি হসনি?
আমি আপুর পা জড়িয়ে ধরে বললাম, আপু, ও আপুরে, আমি ওনাকে বিয়ে করব না রে। তুই দেখিস না উনি কেমন, জেনে বুঝে আমাকে নদীতে ফালাইয়া দিচ্ছিস কেন? তোর জামাই কত ভালো, আর আমাকে কি গোমরা মুখটার মাথায় চাপিয়ে দিচ্ছিস? আমার জামাই তোর হলে বুঝতি, সারাক্ষণ চালায় আমাকে। জামাইরা একটু গম্ভীর হলে ভালো, বুঝলি তো। আর আয়ান ভাইয়া অনেক ভালো, জানিস, আমাকে ছোট বোনের মতো ভালোবাসে। আর উনি আমাকে সেদিন ডেকে বলতেছে। রজনী, একটু কথা ছিল। জি ভাইয়া বলুন। তোমার বোন ঝুমুর এবার অনার্স ফার্স্ট ইয়ার, তাই না? হ্যাঁ ভাইয়া, কোনো কিছু হয়েছে? ও কি কিছু করেছে? না না, তেমন কিছু না। আমি বিয়ে করব ওকে। তোমার বাবা মায়ের সাথে কথা বলো। বিশ্বাস কর, ওনার কথায় আমি এত খুশি হয়েছি যে তোকে বলে বোঝাতে পারবো না। এবার ঝটপট রেডি হয়ে নে তো। আর জানিস তো, আয়ান ভাইয়া যখন বলেছে তোকে বিয়ে করবে, তখন করেই ছাড়বে। আপু প্লিজ, তোরা এইভাবে আমাকে জোর করতে পারিস না। কে দেখছো, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আমরা তোকে মোটেও জোর করছি না। তুই নিজেও কিছুদিন আগে আমাকে বলেছিলি যে তোর আয়ান ভাইয়াকে ভালো লাগে, শুধু একটু গম্ভীর, কিন্তু মানিয়ে নেওয়া যাবে। বল, বলছিস কিনা? হ্যাঁ বলেছিলাম, কিন্তু সত্যি সত্যি বিয়ে করব বলিনি তো। বিয়ে আবার মিথ্যে মিথ্যে করে নাকি? অনেক নাটক করেছিস। আর না, চল রেডি করে দেই। আপু সাজিয়ে দিচ্ছে আর আমি বসে বসে ভাবছি, এই এত সুন্দর ছেলেটা আমার জামাই হবে। আপুর বিয়ের দিন প্রথম ওনাকে দেখে আমি সহ আমার বান্ধবী গোষ্ঠী ফিদা হয়ে গিয়েছিলাম। ওনার ফর্সা মুখে কালো চাপ দাড়ি, গোলাপি ঠোঁট আর গাম্ভীর্যতা দেখেই ওনার প্রেমে পড়ে গেছি, কিন্তু কখনো বলার সাহস পাইনি। ওনাকে দেখে ভয় লাগতো, আর অন্যদিকে উনি আমার বড় বোনের ভাসুর। আমার জন্য যদি আবার কোনো ঝামেলা হয়, এই ভয়ে কখনো বলা হয়নি। কিন্তু আজকে হঠাৎ এইসব একদম স্বপ্নের মতো লাগছে, সাথে একরাশ ভালো লাগা। ইস, এত কিউট জামাই হবে আমার, ভাবলেই নাগিন ডান্স দিতে ইচ্ছে করছে, কিন্তু নাচা যাবে না। এমন ভাব করতে হবে যেন আমার ইচ্ছের বিরুদ্ধে সব হচ্ছে। কারণ আমি বুদ্ধি হওয়ার বয়স থেকেই বলে আসছি আমার জামাই হবে একদম আমার কার্বন কপি, আর বয়সও সেম। কিন্তু এখন তেমন কিচ্ছু হচ্ছে না, তাই আমি মন খারাপের ভান করে থাকবো। আপুর কথায় ভাবনায় ছেদ পড়লো। বাহ জোক, তোকে এই শাড়িটা যা মানিয়েছে। আয়ান ভাইয়ার পছন্দ আছে বলতে হবে। আমার বোন কি কম সুন্দর নাকি? আপুর কথা শুনে লজ্জা লাগছে। হয়েছে, আর লজ্জা পেতে হবে না। আয়নায় তাকা। আয়নায় তাকালাম, লাল খয়েরি রঙের সাথে গোল্ডেন কালার, সাথে ম্যাচিং পাথরের জুয়েলারি আর ডিপ সাজ। আপু পারেও বটে, মনে হচ্ছে পার্লার থেকে সেজেছি। এর মধ্যে বাহির থেকে বেশ কয়েকবার ডাক পড়েছে, তাই আপু তাড়া দিল তাড়াতাড়ি বের হওয়ার জন্য। আপু দরজা খুলতেই হুড়মুড়িয়ে অনেকেই ঘরে ঢুকলো। আমি তো অবাক, এত মানুষ এসেছে বাড়িতে, বুঝতেই পারিনি। মামা মামি চাচা চাচি সহ আরো অনেকেই এসেছে। একটু পর বিয়ে পড়ানো হবে, আর উনি সামনাসামনি বসে আছে। আমি বসার পর একেবারে মাথা তুলে সামনে তাকাইনি। সবাই তো রীতিমতো কানাঘুষা শুরু করেছে যে আমাকে হয়তো মনের বিরুদ্ধে গিয়ে বিয়ে দেওয়া হচ্ছে, নয়তো আমি এত চুপচাপ কেন? আমাকে নাকি চুপচাপ মানায় না। কিন্তু আমি কিভাবে বোঝাবো যে আমার লজ্জা লাগছে? ভীষণ লজ্জা লাগতেছে আমার। হঠাৎ উনি সবার মাঝে বলে উঠলো, ঝুমুর, তোমার কি ইচ্ছে নেই এই বিয়েতে? না থাকলে বলো, তবুও এইভাবে চুপচাপ বসে সবার মনে দ্বিধা দ্বন্দ্ব রেখো না। তোমার মতের বিরুদ্ধে গিয়ে বিয়ে করব না আমি তোমায়। আমি এবার মুখ তুলে তাকালাম। মানুষটা আমার সাথে ম্যাচ রেখে শেরওয়ানি পরেছে, কি অদ্ভুত অপূর্ব লাগছে দেখতে। নিখুঁত ভাবে সরাসরি আমার চোখের দিকে তাকিয়ে আছে। আমি যেন আবারও প্রেমে পড়ে গেলাম ওই চাহনির। মন চাচ্ছে চোখ দুটোতে একবার ছুঁয়ে দেই, কিন্তু এখন তো সেটা সম্ভব না। তাই অনেক কষ্টে নিজেকে সংযত রাখলাম। শুনেছি ছেলে মানুষ বউকে দেখে নিজেকে সংযত রাখে, কিন্তু আমি মেয়ে হয়ে রাখছি, তাই নিজেকে খুব নির্লজ্জ মনে হচ্ছে। যাই হোক, একা একা তখন তো খুব আমাকে থ্রেট দিয়ে আসলো, কিন্তু এখন সবার সামনে এত সাধু বান্দা কেন সাজতেছে লোকটা? আমি না চাইলে নাকি বিয়ে করবে না। এখন না বললে যদি সত্যি সত্যি বিয়ে না করে, তাহলে আমি এত কিউট জামাই কোথায় পাবো? তাই একটু হেসে বললাম, আমরা তো প্রেম করছি বিয়ে করার জন্য, তাহলে আমার মত থাকবে না কেন? আমার কথায় উপস্থিত সবাই চুপ হয়ে গেল। ওনার দিকে তাকিয়ে দেখি উনি কেমন রাগে দৃষ্টিতে তাকিয়ে আছে, মনে হয় এক্ষুনি খেয়ে ফেলবে। আমার কি দোষ ভাই?
আমার সামনে এত সাধু শাস্তি গেলে একটু একটু বাস তো খেতেই হবে। বিয়ে পড়ানো শেষ হলে ঝুম, সত্যি কি তোর আর আয়ান ভাইয়ের কোনো সম্পর্ক ছিল? আপু, তোর আয়ান ভাই কি প্রেম করার মতো মানুষ নাকি? ওনাকে দেখলেই তো মনে হয় আনরোমান্টিক মানুষ। ওনাকে দিয়ে প্রেম ভালোবাসা আশা করিস কোন দুঃখে? তাহলে তুই সবার সামনে বললি। আরে আমি তো এমনিই বলেছি। হায় আল্লাহ, তুই ওনাকে আনরোমান্টিক মনে করছিস? আমার তো মনে হয় ফাহিমের থেকে ভাইয়া বেশি রোমান্টিক। মাঝে মাঝে ওনার কথা শুনে আমার তাই মনে হয়। তবে উনি সবার মতো না যে সবসময় আলগা পিরিত দেখাবে, সারাক্ষণ বইয়ের পেছনে পেছনে ঘুরবে। উনি সব ভালোবাসা কাজেই করে দেখাবে। শেষের কথাগুলো ফাহিম ভাইকে দেখেই বলল আপু। ফাহিম ভাই এসে বলতেছে, কি আমি আলগা পিরিত দেখাই সব সময়? একটু কাজে থাকি, এই জন্য এভাবে আমার ভালোবাসাকে অপমান করছো? আরে না, আমি অপমান কই করলাম? আমি তো আয়ান ভাইয়ার কথা বললাম। হ্যাঁ বুঝি তো, কিন্তু শালিকা তো এখন বড় ভাবি হয়ে গেছে, ওর সামনে বেশি কিছু বললাম না। না না জিজু, আমি শালি শালি থাকবো, ভাবি হব না। শালি দুলা ভাইয়ের কাছে আবদার করতে পারবে, কিন্তু ভাবি করতে পারবে না। শালি আমার চালাক আছে। দেখতে হবে না শালিটা কার। এরপর খাওয়া দাওয়া শেষ করে বিদায়ের পালা। আমি প্রথমে যেতে চাচ্ছিলাম না, কিন্তু ওনার একটা ধমক খেয়ে কথা বাড়াইনি। উনি আমার একটা হাত ধরে আছে। আমি অনেকবার খেয়াল করার চেষ্টা করছি, কিন্তু উনি ছাড়ছেই না। বারবার বলতেছে একটু ছাড়েন, দরকার আছে। না, উনি ছাড়ছেই না, উল্টো আমাকে ধমক দিয়ে বলে যে এত নড়াচড়া করে লাভ নাই, আমি ছাড়বো না। বাধ্য হয়ে বললাম প্লিজ ছাড়েন, আমি বাথরুমে যাব। 5 মিনিট সময় দিলাম, এর মধ্যেই আসবা। এই বলে হাত ছাড়লো। আমি বললাম 5 মিনিট না ছাই, পাক্কা 30 মিনিট পর এসে দেখি আপু, দুলা ভাই আর উনি সোফায় বসে আছে। মানুষজন কমে গেছে, 11টা পার হয়েছে, সবাই হয়তো চলে গেছে। আমি যেতেই উনি উঠে আবার আমার হাত ধরে সবার সামনে থেকে বিদায় নিয়ে বের হয়ে আসলেন। কি আশ্চর্য, আমার বিয়ে হলো, বিদায় হলো, আমার কান্না পাচ্ছে না কেন? এত চেষ্টা করতেছি কান্না করার, তবুও হচ্ছে না। আমি হয়তো এমন একজন মেয়ে যার বিয়ে প্রেম করেও হয়নি, তবুও কান্না করিনি। যাই হোক, ওই রকমই চলে আসলাম শ্বশুর বাড়িতে। এই বাড়িতেও দেখি একদম ফাঁকা। এমনিতেও আশেপাশে কোনো বাড়ি নেই, 3 তলা একটা বাড়ি, চারপাশে লাল নীল ঝাড়বাতি জ্বলছে। বাড়িটা যেন অপরূপ লাগতেছে। আমি গাড়ি থেকে নামতেই উনি আমার হাত ধরলো। ওইদিকে আপু আর ফাহিম ভাই, ওরা একটু সামনে এগোতেই মানুষটা এমন একটা কাণ্ড করে বসলো যে লজ্জায় পড়ে গেলাম। আপু আর ফাহিম ভাই সামনে এগোতেই উনি আমায় কোলে নিলেন। এই আপনি কি করছেন? এত কথা বলো কেন? চুপচাপ থাকো, না হলে আরো লজ্জায় পড়তে হবে। ওনার কথা শুনে চুপ হয়ে গেলাম, নয়তো যদি সত্যি কিছু করে বসে। বুঝলাম না এই গোমরা মুখটাকে এত রোমান্টিক মনে হচ্ছে কেন। আপু পেছনে আমার দিকে তাকিয়ে একটা চোখ টিপ দিয়ে আগে আগে চলে গেল। সদর দরজায় আসতে না আসতে কয়েকজন ছেলে মেয়ে এসে হাজির হলো। ওদের দাবি টাকা ছাড়া ঘরে ঢুকতে দিবে না। আপু আর ফাহিম ভাইও আছে সাথে, উনিও আমাকে কোল থেকে নামাচ্ছে না। কি একটা অবস্থা! ছেলে মেয়েগুলো ওনার মামাতো ফুফাতো ভাই বোন। আমি আগেও দেখেছিলাম এদের। উনি আমাকে বলল এক হাত দিয়ে যেন ওনার প্যান্টের পকেট থেকে মানি ব্যাগটা বের করে। আমি হা করে ওনার মুখের দিকে তাকালাম। উনি চোখ রাঙিয়ে ফিসফিস করে বলল, তাড়াতাড়ি দাও, নয়তো ফেলে দেব। আমি আস্তে আস্তে ওনার পকেট খোঁজার চেষ্টা করছি। আসলে শেরওয়ানি পরা, তাই পকেট খুঁজে পাচ্ছি না। বেশ কিছুক্ষণ চেষ্টা করে মানিব্যাগ বের করলাম, তবুও লোকটা আমাকে নামিয়ে দিল না। তারপরে ওদেরকে টাকা দিয়ে আমাকে ভেতরে নিয়ে গেল, সোজা দোতলায় উঠে গেল। এর মধ্যে একবারও নামায়নি আমাকে। 3 তলা এখনো কমপ্লিট হয়নি, তাই নিচতলার দোতলায় সবাই থাকে। এক সাইডে আপু আর ফাহিম ভাইয়া, বিপরীত পার্শ্বে উনি থাকতো। আজ থেকে আমিও। উনি ওনার রুমে এসে নামিয়ে দিল। এমা, লাইট জ্বালায় না কেন? এত অন্ধকার রুম। এই যে শুনছেন? বলেছ কিছু? আমাকে নামিয়ে দিয়ে কোথায় গেলেন? আমি তো আপনার রুমে কোথায় কি আছে কিচ্ছু জানি না। একটু লাইটটা জ্বালাবেন? অপেক্ষা করতে হবে। মানে? চুপচাপ থাকো একটু। বেশ কিছুক্ষণ চুপচাপ থাকার পর বিরক্ত লাগতেছে। অনেকটা বিরক্ত হয়েই বললাম, আরে ভাই, পাইছেনটা কি আপনি? কখন থেকে দাঁড়িয়ে আছি আমি। কি করবেন করেন,
12টা পার হয়েছে, ঘুমাবো আমি, বসতেও দিচ্ছেন না, পায়ে লাগে না বুঝি। এই সময় লাইট জ্বলে উঠলো। আমি 2 হাত দিয়ে চোখ ধরলাম। অনেকক্ষণ অন্ধকারে থাকার পর আলো আসছে, তাই চোখে লাগছে। চোখ মেলে দেখি হালকা লাল নীল আলো জ্বলছে। ঘরের সমস্ত জিনিস চকচক করছে, মনে হচ্ছে সব নতুন। সম্ভবত এগুলোই লাগাচ্ছিলেন উনি। আর বিছানাটা পুরোটাই ফুল দিয়ে সাজানো। আপু আর ফাহিম ভাইয়া যাওয়ার আগে সাজিয়ে দিয়ে গেছে। আমার সামনে লম্বা চওড়া উনি প্যাকেটে হাত দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। ফ্যানের বাতাসে ওনার চুলগুলো হালকা উঠছে। আবারও মনে চাচ্ছে ওনার মাথায় একবার হাত দেই, আর মনকে বাধা দিলাম না। ডান হাতটা ওনার মাথায় দিয়ে চুলগুলো বুলিয়ে দিলাম। উনি চোখটা বন্ধ করে ফেললেন। আমি ভয়ে ভয়ে হাত সরিয়ে নিলাম। উনি চোখ মেলে তাকালেন। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। উনি খুব নম্রভাবে ডাকলেন আমায়। ঝুমুর, আমি মাথা তুলে তাকালাম ওনার মুখের দিকে। ঝুমুর, আমি তোমাকে কয়েকটা কথা বলি, মন দিয়ে শুনবা। আমি মাথা নাড়লাম, মানে শুনবো। তুমি আমাকে চেনো আমি কেমন, আর আমি আজকেই তোমাকে কেন বিয়ে করলাম এটা জানতে পারবে এক সময়। আমি জানি তুমিও আমাকে পছন্দ করো, এটা না বুঝলে বিয়ে করতাম না আমি তোমায়। তুমি এতদিন বাবার বাড়ির মেয়ে ছিলে, তাই তোমার চঞ্চলতা শোভা পেয়েছে, কিন্তু এখন একদম ওরকম করা যাবে না। তোমাকে গম্ভীর হতে হবে, বউদের যেমন মানায়। ওনার এই কথাটা আমার ঠিক পছন্দ হলো না। সবাইকে কেন গম্ভীর হতে হবে? আমার তো নিজের ইচ্ছে বলে কিছু একটা আছে। আমি এখানে চুপচাপ বসে থাকতে পারি না, সিরিয়াস মোমেন্টে হাসি আটকাতে পারি না। এসব না করলে আমার কেমন যেন দম বন্ধ লাগে। বিরক্তি মাখা মুখ নিয়ে ওনার কথাগুলো শুনলাম। উনি বলল, এখন ফ্রেশ হয়ে আসো। আমি অনেকক্ষণ সময় নিয়ে ফ্রেশ হয়ে আসলাম। এসে দেখি উনিও চেঞ্জ করে নিয়েছে। হয়তো বাথরুমে গিয়েছিল, হয়তো অন্য বাথরুমে গিয়েছিল। তারপর একসাথে 2 রাকাত নামাজ পড়ে নিলাম। এরপর উনি একটা নেকলেস বের করে আমার সামনে ধরলো। তারপর কিছু না বলে আমার গলায় পরিয়ে দিল। ওনার স্পর্শে অজানা ভালো লাগা কাজ করছিল। একদম কোনো ভয় লাগতেছিল না। মনে হচ্ছিল এ স্পর্শে কোনো পাপ নেই, নেই কারো কথার ভয়। একদম হালাল সম্পর্ক, আর হালাল জিনিস সবারই ভালো লাগে। ওনাকে জড়িয়ে ধরার খুব ইচ্ছে হচ্ছিল, কিন্তু সাহস হলো না। যদি ভাবে যে কেমন মেয়ে একটু ধৈর্য ধরতে পারে না, তাই জড়িয়ে ধরলাম না। উনি 1 হাত দিয়ে চুলগুলো ছেড়ে দিল, তারপর আমাকে ওনার দিকে ঘুরিয়ে দিল। আমার চোখের দিকে তাকিয়ে বলল, তুমি ছোট নেই ঝুমুর, সবকিছু বুঝতে পারো তুমি। আমি জানি আমি চাইলে তুমি বাধা দিতে পারবে না, কিন্তু আমি চাচ্ছি না এইভাবে হঠাৎ করে তোমার ইচ্ছের বিরুদ্ধে কিছু করতে। আমাদের একসাথে পথ চলা আজ থেকে শুরু। আমরা জীবনের শেষ দিন পর্যন্ত একসাথে থাকবো, তাই তাড়াহুড়ো করে কষ্ট দিব না তোমায়। সময় নাও তুমি। তোমার যখন মনে হবে স্বামী হিসেবে পারফেক্ট আমি, সেদিনই কাছে আসবে। আমি আমার সবটা দিয়ে ভালোবাসবো তোমায়। কোনো ছেলে মানুষ বিয়ে করে বউকে ছাড়া থাকতে পারে না, আমিও পারবো না, কষ্ট হবে, তাই সময় একটু কম করে নিও। বলে মুচকি হেসে বিছানার একপাশে শুয়ে পড়লো। ইস, এত নির্লজ্জ এই লোকটা কিভাবে গড়গড় করে সবকিছু বলে দিল। ছি, লজ্জায় আমার মাথা কাটা যায়। কি সব ভাবি আমি। আমি ওনার বউ, আমাকে বলবে না তো কাকে বলবে? আর এত সুন্দর একটা মানুষের বউ হওয়া ভাগ্যের ব্যাপার। তারপর আমিও চুপি চুপি ওনার পাশে গিয়ে শুয়ে পড়লাম। এপাশ ওপাশ করতে করতে রাত কেটে গেল। এমনিতেই আমি সবসময় নড়াচড়া করি বেশি, তার উপর আজকে বিছানায় একটা ছেলে মানুষ। ঘুম আর হলো না আজকে। ফজরের আজান কানে আসতেই উঠে পড়লাম। অজু করে বের হতেই দেখি উনিও উঠে পড়েছে। নামাজ পড়ে নিচে গেলাম। এর আগেও যেহেতু এই বাড়িতে এসেছি, তাই সবকিছুই চেনা আছে। নিচে গিয়ে আসতে আসতে সদর দরজা খুলে বাহিরে বের হলাম। বাড়িটার সামনেটা পুরোটাই ফাঁকা। ছোট ছোট আম, লিচু গাছ, পেয়ারা গাছ, আরো বিভিন্ন রকমের ফুলের গাছ, ফলের গাছ, তবে সব সারিবদ্ধ আর ফাঁকা ফাঁকা করে গাড়া। এই জন্যই আরো বেশি ভালো লাগে। আমি আগে এই বাড়িতে আসলেও এত সকালে উঠে বাহিরে আসিনি। গাছগুলোতে পাখির কিচিরমিচির শব্দ আর সকালে শুভ্র বাতাস গায়ে লাগতেই যেন মনটাও ফুরফুরে হয়ে গেল। ঝুম এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, আর ওপর থেকে একজোড়া চোখ ওর দিকে তাকিয়ে ভাবছে, মেয়েটা কি একটু চুপচাপ থাকতে পারে না? কালকে এত করে বোঝালাম নতুন বউ বউয়ের মতো থাকতে, তা না, সকালে উঠে ধেই ধেই করে বাহিরে গেছে। আর কয়দিন যত খুশি নেচে বেড়াও,
এরপর থেকে তোমাকে বন্দি করে রাখবো। চাইলেও যখন তখন ইচ্ছে মতো ঘুরতে পারবা না মিসেস আয়ান চৌধুরী। যার জন্য তোমাকে বিয়ে করছি সেটা তো পূরণ করতেই হবে, কারণ আয়ান চৌধুরীর প্রয়োজন ছিল তোমাকে, বড্ড বেশি প্রয়োজন ছিল। এসব ভাবতে ভাবতে দেখে ঝুমকে কোথাও দেখা যাচ্ছে না। আয়ান দ্রুত নিচে নেমে আসে। ঝুমুর মাত্রই ভেতরে আসছে, তখন আয়ান নিচে নামে, দেখে ঝুমুর কিচেনের দিকে যাচ্ছে। ঝুমুরকে দেখে এক কাপ কফি চেয়ে আগের দিনের খবরের কাগজটা পড়া শুরু করে। ঝুমুর আয়ানকে কফি দিয়ে সবার জন্য নাস্তা বানায়। কাল ঘুমাতে দেরি হওয়ায় সবার একটু দেরিতেই ঘুম ভাঙে। রজনী এসে দেখে ঝুমুর নাস্তা বানানো প্রায় শেষ। এই ঝুম, কি করছিস এসব? এত তাড়াতাড়ি উঠে গেলি কেন? আরে আপু, সমস্যা নেই, আমার ঘুম আসছিল না তাই উঠে পড়েছি। আরে শালিকা যে, বিয়ে হয়ে আসতে না আসতেই দায়িত্ব পালন শুরু করে দিয়েছো দেখি। কথাটা বলতে বলতে ফাহিমও নিচে আসলো। ওনার আরো 2টা মামাতো বোন উঠেছে। হঠাৎ সোফায় বসে থাকা ওনাকে দেখতে পেয়ে সবাই চোখ পিটিপিটি করে হাসছে। আমি ওদের মতিগতি বুঝতে পারছি না, এমন কেন করছে। আপু এসে ফিসফিস করে বলতে লাগলো, এই ঝুম, এটা কি হলো বলতো? আয়ান ভাইয়া তো কখনো নিচে এসে কফি খায় না। মানে এই তো সকালে তো কখনো নিচে আসে না, তাহলে আজ ব্যাপার কি? ব্যাপার ওনাকে গিয়ে জিজ্ঞেস করো না বলে ওনার কাছ থেকে সরে আসলাম। আর ওরা সবাই হেসে উঠলো। আমি রুমে আসার কিছুক্ষণের মধ্যেই উনিও রুমে ঢুকলো। অফিস যাব। কথাটা বলেই টাওয়াল নিয়ে বাথরুমে ঢুকে পড়লো। আমি আবার নিচে গেলাম, ওনার জন্য নাস্তা নিয়ে আসলাম। একটু পর উনি গোসল করে বের হলেন, শুধুমাত্র টাওয়াল পরে, নাভির একটু নিচে টাওয়াল, ফর্সা বুকে হালকা কালো লোম, গলার একটু নিচে 2টা লাল তিল, চুল থেকে টপ টপ করে পানি পড়ছে, গোলাপি ঠোঁটগুলো ভিজে আছে। ইচ্ছে করছে ঠোঁটগুলো একবার ছুঁয়ে দেই। একটা ছেলে মানুষ এতটা সুন্দর হয়, এনাকে না দেখলে বুঝতাম না। ওনাকে নিয়ে ভাবতে ভাবতে ভাবনার রাজ্যে ঢুকে পড়েছি। তখনই উনি জোরে ডেকে উঠলো, এই মেয়ে কখন থেকে ডাকছি? এইভাবে হা করে ঠোঁটের দিকে তাকিয়ে আছো কেন? কিস টিস করতে চাচ্ছিলে নাকি? আসলে আমতা আমতা করছো কেন? আপনার ঠোঁটগুলো আসলে অনেক সুন্দর, মন চাচ্ছিল ছুঁয়ে দেই, কিন্তু আপনি কি না কি মনে করেন তাই করলাম না বলেই এক দৌড়ে নিচে আসলাম। পাগলি একটা। 30 মিনিট হবে উনি বেরিয়ে গেছে। আমি বাড়িতে কথা বললাম, চাচা চাচি মামা মামি সহ কাছের কিছু আত্মীয় স্বজন আসবে আজকে এই বাড়িতে। আসলে একদিনের দাওয়াতে নিজের মানুষ ছাড়া তো কেউ আসবে না। হঠাৎ করে বিয়ে না হলেও আমার বিয়েতে তেমন কোনো বড় অনুষ্ঠান করতো না, কারণ আপুর বিয়েতে অনেক বড় অনুষ্ঠান করে আব্বু অনেকটাই গ্যাপে পড়েছিল। তাই আমিও বলছিলাম আমার বিয়ে খুব সাদামাটা ভাবেই করব। আব্বুর ছোটখাটো ব্যবসায় আমাদের দিনগুলো ভালো কাটলেও একেবারে অনেক বড় অনুষ্ঠান আমাদের জন্য না। আপুর বিয়েতে করা লাগছে, কারণ আপু বড় মেয়ে ছিল আর আপুর শ্বশুর শাশুড়ি বলেছিল আমাদের বাড়ির ছেলের বিয়ের অনুষ্ঠান না করলেই নয়তো আমাদের আত্মীয় স্বজনদের কাছে নত হতে হবে। যদিও ফাহিম ভাইয়া আলাদাভাবে কিছুটা সাহায্য করতে চেয়েছিল, কিন্তু আব্বু নেয়নি। এর জন্য নতুন বউ দেখতে অনেকেই এসেছে, কিন্তু আমার হাত কান একদম খালি। বয়স্ক মহিলারা নিজেদের মধ্যে ফিসফিস করছে। আমার শাশুড়ি এসে বলল, বড় বৌমা আমার ঘরে একটু আসো তো। আর একটু জোরে আপুকে ডেকে বলল, ছোট বউ সবাইকে নাস্তা দাও। আর ওনাদের উদ্দেশ্যে বলল, আপনারা একটু বসুন ভাবি, আমরা এক্ষুনি আসছি। বৌমা এসব পরে নাও, আর প্রথম দিকে কমপক্ষে 6 মাস পর্যন্ত সবসময় এসব পরে থাকবা। কালকেই দিতাম, বাড়িতে এসে অনেকক্ষণ বসেছিলাম, কিন্তু তোমরা আসছো না দেখে ঘুমিয়ে পড়েছি। আজকে খালি হাত কান গলায়, যদি ওনারা দেখে যেত তাহলে সারা পাড়ায় বলে বেড়াতো চৌধুরী বাড়ির বড় বউকে স্বর্ণ ছাড়াই দেখে আসলাম। তোমার বাবা মা কেমন নির্লজ্জ বলো তো, তোমাকে কিছু দিল না। ওনার শেষ কথাটা শুনে চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। অন্য সময় হলে তো অনেক কথা শুনিয়ে দিতাম, কারণ আমার বাবা মাকে নিয়ে কোনো কথা আমার সহ্য হয় না। আমি তো এতদিন ভেবেই আসছি আপু হয়তো খুব সুখেই আছে, কিন্তু বড়লোকদের মধ্যে এত নিচু মনের মানুষ ইনি দেখে বোঝা যায় না। কোনো কিছুর নাকি অভাব নেই,
তাহলে বাবার বাড়ি থেকে কি দিল আর না দিল, এতে এভাবে কেন বলল? সবার সামনে নিজেকে এমনভাবে উপস্থাপনা করে যেন খুব মিশুক আর ভালো মনের মানুষ। উনি আবারও ধমক দিয়ে বলে উঠল, তাড়াতাড়ি এগুলো পরে ওনাদের সামনে যাও, নয়তো কেলেঙ্কারি করে ফেলবে। আমি চোখ মুছতেই দেখতে পেলাম আড়াল থেকে একটা ছায়া সরে গেল। আমি আস্তে আস্তে চুড়ি, কানের ঝুমকো, গলার হার সব পরে বাহিরে গেলাম। সবাই দেখে বেশ প্রশংসা করলো। আমার শাশুড়িও ছিল ওখানে। ওনার উদ্দেশ্যে কয়েকজন বলল, সত্যি ভাবি, আপনার দুই বউ মাশাআল্লাহ, ছেলেগুলো যেমন বউ ও তেমন বেশি মানিয়েছে। এখন শুধু একটা বাচ্চা হইলেই সংসারটা পূরণ হবে। তা ছোট ছেলের বিয়ে তো প্রায় বছর হলো, সুখবর কবে দেবে? আপু পাশেই ছিল। শাশুড়ি মা আপুর দিকে চেয়ে বলল, সময় হলেই হবে। এখনকার ছেলেমেয়েরা তাড়াতাড়ি বাচ্চা নিতে চায় না ভাবি, কিছুদিন গেলে নেবে। আমি শাশুড়ি মায়ের মুখের দিকে তাকিয়ে আছি। সবার সামনে কত ভালো দেখায় আর ভেতরে ভেতরে যেন নাগিন। আমি চাইলেই তখন মুখের উপরে অনেক কিছু বলতে পারতাম, কিন্তু কাল রাতে আয়ান চৌধুরী নিষেধ করেছিল কখনো যেন আমার কারণে ওনার মা কষ্ট না পায়। আর তার উপর আমি নতুন বউ, এই জন্য সব সহ্য করে গেছি। বিয়ের আগে আমার কানে স্বর্ণের জিনিস ছিল, কিন্তু কালকে সাজার সময় বাড়িতেই খুলে রাখছি। শাশুড়ির শাড়ির সাথে ম্যাচিং করে জুয়েলারি পরেছিলাম জন্য। গলা একটা সিম্পল লকেট দেওয়া চেইন ছিল, সেটাও খুলে রাখছি। সবাই চলে যাওয়ার পর রুমে এসে একা একা বসে আছি। খারাপ লাগতেছে অনেক। আপুকে তো স্বর্ণের শুধু চুড়ি আর কানের ঝুমকা দিয়েছে, কিন্তু বিয়ের কিছুদিন পর, কারণ একেবারে অত কিছু করা সম্ভব ছিল না। তাহলে কি আপুকেও কথা শুনতে হয়েছিল? এমন সময় আপু রুমে এসে দরজা লাগিয়ে দেয়। আমার কাছে এসে গালে আলতো চাপ দিয়ে বলে, মন খারাপ করিস না ঝুম, শ্বশুর বাড়িতে একটু একটু কথা হজম করতে হয়। শুধু শাশুড়ি মা এমন, তাছাড়া বাড়ির প্রত্যেকটা মানুষ ভালো। আমি আপুর মুখের দিকে তাকিয়ে আছি। মনে হচ্ছে আপুও কান্না করছে। আমি আড়াল থেকে শুনেছি মা তোকে কি কি বলেছে। প্রথম দিকে আমাকেও বলছিল, কিন্তু তোর ফাহিম ভাইয়া আমাকে আলাদা করে জিনিস বানিয়ে দিয়েছিল। উনি ভেবেছে সেগুলো আমার বাবা বাড়ি থেকে দিয়েছে, তাই আর কিছু বলেনি। আরেকটা কথা বনু, তোর চঞ্চলতা দেখে আমার শাশুড়ি আগেও বলতো যে তোমার বোন এমন কেন, স্থির থাকতে পারে না। আমি তোকে তখন কিছুই বলি নাই, কারণ তুই তো এখানে বেশি থাকিস না। আমাদের বাড়িতে তো কেউ কিছুই বলে না। তোকে বললে হয়তো তুই আসতে চাইতি না আমার কাছে, কিন্তু এখন তোকে একটু চঞ্চলতা কমাতে হবে। একদম না, একটু, মানে শাশুড়ির চোখে যাতে ধরা না পড়িস সেটুকু। প্লিজ সোনা বোন আমার, মানিয়ে নিস। বাড়ির বড় বউ বলে কথা। এইসব বলে একটা হাসি দিয়ে আপু চলে গেল। ওই লোকটার উপর খুব রাগ হচ্ছে এখন। ফাহিম ভাইয়া পড়াশোনা করা অবস্থায় আপুকে স্বর্ণের জিনিস বানিয়ে দিয়েছে, যাতে ওনার মা কিছু বলতে না পারে। আর ইনি বুড়ো হয়ে গেছে, এত বড় বিজনেসম্যান, অথচ বউকে স্বর্ণ দেয়নি কেন? উনি কি জানে না ওনার মা কেমন? আর আমাদের পরিবার সম্পর্কেও তো ওনার ধারণা আছে। হঠাৎ বিয়ে না করলে হয়তো বাবা কিছু দিত, হঠাৎ বিয়ে করার কারণে সেটাও হয়নি। আজকে আসুক, ওনার একদিন কি আমার যে কয়দিন লাগে। দুপুর 2টা বাজে। বাবার বাড়ির সবাই এসে গেছে। আজকে আমাকে আর ওনাকে যেতে হবে আমাদের বাড়িতে, এটাই নিয়ম। আপুও যেত, কিন্তু শ্বশুর বাড়ির দায়িত্ব বেশি হওয়ার কারণে আপুর যাওয়া হচ্ছে না। উনিও বেশ সময় মতো এসে গেছে। সবার সাথে কথা বলে রুমে এসেছে। আমি ওনার অপেক্ষাতেই ছিলাম। আসার সাথে সাথে জিজ্ঞাসা করলাম, আপনি হঠাৎ করে আমাকে বিয়ে করলেন কেন? উনি একবার আমার দিকে তাকিয়ে বলল, ফ্রেশ হয়ে আসছি। আজব মানুষ তো, আমি কথা বলার জন্য বসে আছি আর উনি ফ্রেশ হতে গেল। মানুষটা দেখি দিনে একরকম, রাতে অন্যরকম। ছেলে মানুষ কি এমন হয়? একটু পর উনি ফ্রেশ হয়ে এসে আমার পাশে বসে বলল, তোমাকে হঠাৎ বিয়ে করার কারণ জানতে চাচ্ছ তো? আমি মাথা নাড়ালাম। ঝুমুর, ভালোবাসি আমি তোমাকে, অনেক বেশি ভালোবাসি। তোমাকে প্রথম দিন দেখেই ভালো লেগেছে, কিন্তু তুমি আমার ছোট ভাইয়ের শালী, এজন্যই সবসময় এড়িয়ে চলেছি তোমাকে। কিন্তু আমি যখন থেকে বুঝতে পারছি যে তুমিও দুর্বল আমার প্রতি, তখন থেকে আমি আর দূরে থাকতে পারছি না। তোমাকে লুকিয়ে দেখা, তোমাকে ফলো করা, তুমি কখন কোথায় যাচ্ছ, কি করতেছো, সবকিছুর উপর নজর রাখা যেন আমার দায়িত্ব হয়ে গেছে।
হঠাৎ একদিন মনে হলো ফেসবুকে নক দিয়ে কথা বলি। নক দিলাম, কিন্তু তুমি প্রথমে পাত্তাই দিলা না। কাউকে ভালোবাসলে তার সাথে কথা বলার জন্য নত হতেও লজ্জা লাগে না, কথাটা আগে মানতাম না। সব সময় বলতাম যে আয়ান চৌধুরী কখনো কারোর কাছে নত হবে না, কিন্তু আমি নিজেই কথাটা ভুল প্রমাণ করে বারবার SMS দিতাম তোমাকে। শেষে তুমি কথাও বললে, কিন্তু দুলাভাই বানিয়ে। আমি হা করে ওনার মুখের দিকে তাকিয়ে আছি। ওইটা তাহলে ইনিই ছিল? তারপর আবারও বলতে লাগলেন, তোমরা যে বান্ধবীরা মিলে কথা বলছিলে আমার সাথে, এটাও আমি বুঝতে পারছিলাম। কিভাবে বলি, একদিন আমি তোমার ভার্সিটির সামনেই গাড়িতে ছিলাম, তখন তোমার হাতে ফোন ছিল না, কিন্তু আমার সাথে কথা হচ্ছিল। তখনও বুঝেছি যে তুমি একা না, অন্য কেউ আমার সাথে কথা বলে। আয়ান চৌধুরীর সাথে মজা করেছো না, তাই আমিও হুট করে বিয়ে করে ফেললাম। আচ্ছা আপনি আপনার পরিচয় কেন দেননি? আমি পরিচয় দিতাম, কিন্তু কেন জানি খুব জানতে ইচ্ছে হলো, দেখি একটু ভার্চুয়াল জগতে তুমি কেমন, ফেসবুকে সবার সাথে কিভাবে কথা বলো, এর জন্য পরিচয় দেইনি। ও আর হঠাৎ বিয়ে করার আরেকটা কারণ হলো আমাকে অফিসের কাজে 15 দিনের জন্য আমেরিকা যেতে হবে। আর আপনার তো? আমার খুব ইচ্ছে আমেরিকা নিউ ইয়র্কে অবস্থিত নায়াগ্রা ফলস দেখার। জি হ্যাঁ, এটা দ্বিতীয় কারণ। অফিসের কাজে যাচ্ছি, তাই ফ্যামিলির কাউকে নিয়ে যাওয়া যেত না, কিন্তু আমার সাথে আমার বিয়ে যেতেই পারে, এই জন্যই আপনাকে খুব তাড়াতাড়ি বিয়ে করলাম। আর যাই হোক, বিয়ের আগে যে তোমাকে একা আমার সাথে পাঠাবে না, এটা আমি জানতাম। এখন তো আর কেউ বাধা দিতে পারবে না। কাল থেকে তুমি আমার বিয়ে, তার 3 দিন পর আমরা যাচ্ছি। তার মানে আমি সত্যি আমেরিকায় যাব? আমি খুশিতে আত্মহারা হয়ে ওনাকে জড়িয়ে ধরলাম। আপনি জানেন, আমি এতদিন শুধু কল্পনাই করেছি যে আমি ওখানে গেছি, কখনো ভাবিনি আমার এই ইচ্ছেটা পূরণ হবে। আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব আমার ভাষা নেই। আয়ান মনে মনে ভাবছে, এই মেয়েটা কি বুঝতে পারছে না বউ এইভাবে জড়িয়ে ধরলে কি অবস্থা হয়? তার উপর এই প্রথম একটা মেয়ে এইভাবে বুকের মধ্যে চেপে আছে। সত্যি ব্যাপারটা ছেলে মানুষ ছাড়া কেউ উপলব্ধি করতে পারবে না। আয়ান দাঁতে দাঁত চেপে সহ্য করে যাচ্ছে। একটু পর ঝুম আয়ানকে ছেড়ে দিয়ে রুম থেকে দৌড়ে বাইরে যায়। উদ্দেশ্য সবাইকে বলা যে ও আমেরিকা যাবে। ঝুম বের হতেই আয়ান একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। আর একটু হলে নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। ভালোবাসার মানুষটা বুকের মধ্যে থাকলে যে কোনো পুরুষই কন্ট্রোলহীন হয়ে পড়ে। আরও সে যদি হয় বউ, তাহলে তো আর কথাই নেই। ঝুমের দৌড়ে নিচে নামতেই ওর শাশুড়ির মুখোমুখি হয়। শাশুড়িকে দেখার সাথে সাথে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে যায় ঝুম। ও আচ্ছা, ভুলেই গেছিলাম যে এটা আমার শ্বশুর বাড়ি, আর জম আছে এখানে। ঝুম্মা, একটু আমার সাথে আসো তো। এই বলে সবার সামনে থেকে আড়ালে নিয়ে গিয়ে বলে, এটা তোমার শ্বশুর বাড়ি, একটু ভদ্রভাবে চলাফেরা করবা কেমন? একে তো একদিনই তোমার বাবা মা এত মানুষ নিয়ে আসছে, তার উপর কোনো জিনিস আনে নাই। সবাইকে খুব বড় বড় করে বলছিলাম, ছোট ছেলে প্রেম করলে কি হবে, বড় ছেলেকে কোনো এক রাজকন্যার সাথে বিয়ে দিব। আর হলো আগেরটার মতোই। মা, এটা আপনারও শ্বশুর বাড়ি, তাই এইভাবে নিজেকে রাজরানী ভাবা বন্ধ করেন। আপনিও এবারের বউ, আমিও এবারের বউ। আপনি আমাকে ছোট করে দেখতেই পারেন, কারণ আপনি আমার আগে এসেছেন এই বাড়িতে, আপনার অধিকার বেশি। কিন্তু আমার বাবা মাকে ছোট করে কথা বললে আমি ভুলে যাব আপনি আমার স্বামীর মা। তখন আপনি আমার সাথে যেইভাবে আচরণ করবেন আমি ঠিক তেমনটাই ফিরিয়ে দেব আপনাকে। নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে কথাগুলো বলল ঝুম। এই মেয়ে, তোমার সাহস তো কম না? তোমার বড় বোন শেখায়নি তোমাকে কিভাবে শাশুড়ির সাথে কথা বলতে হয়? জি মা, শিখিয়েছে, কিন্তু কি বলুন তো, আমি তো রজনী না, আমি হলাম ঝুমুর। তাই আমি যেটা করি আমার কাছে সেটাই ঠিক, অন্য কারো কথা শুনে চলতে পারি না আমি। এমন সময় রজনী চৌধুরী সেখানে হাজির হয়। ওনাকে দেখে আমার শাশুড়ি হেসে বলে, কি ব্যাপার আয়ানের বাবা, কিছু লাগবে? হ্যাঁ, বড় বৌমাকে লাগবে। মা ঝুমুর, একটু আসো তো আমার সাথে। আমার কিছু বন্ধু এসেছে তোমাকে দেখতে। আমি নিজেকে আর একবার আয়নায় দেখে নিয়ে বাবার পেছনে পেছনে আসলাম। একটু পর আয়ানও নিচে আসলো, সবার সাথে দেখা হলো, কথা হলো। আপু আর ফাহিম ভাইয়াও সাথে ছিল। আমরা আসার কিছুক্ষণের মধ্যে আমার শাশুড়িও সেখানে এসেছে। সবাই একটা করে
গিফট দিয়ে গেল। সবকিছুর মধ্যে একটা জিনিস খেয়াল করলাম, আমার শাশুড়ি সবার মাঝে অসম্ভব ভালো মানুষ। দেখলে মনে হবে আমাদের দুই বউকে মেয়ের মতো দেখে। সবাই চলে গেছে, আমাদের যাওয়ার কথা থাকলেও ওনার অফিসের দরকার থাকার কারণে যাওয়া হয় নাই। আমি আর আপু একসাথে বসে আছি। আচ্ছা আপু, তোমার শাশুড়ি এমন তুই আগে কখনো বলিসনি কেন? কি বলতাম বল, আর কিভাবে বলতাম? বিয়ে তো আমি নিজের পছন্দে করেছি, আর আমার বাবার এত ক্ষমতা নেই যে আমি কিছু বললে সাথে সাথে দিতে পারবে। তাই আমি কিছু বলে বাবা মাকেও টেনশনে ফেলতে চাইনি। আচ্ছা সব বুঝলাম, কিন্তু তুই আমার বেলাতে না করলি না কেন? তুই তো জানতিস তোর শাশুড়ি কেমন, তবুও কেন আমাকে বিয়েতে জোর করলি? কেন জোর করেছে সেটা আমি বলছি। কথাটা কর্ণপাত হতেই দুই বোন দরজার দিকে তাকালাম। আমি আর আপু একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে ভাবছি, মায়ের কথাটা কি উনি শুনে ফেললো নাকি? যদি কিছু মনে করে, উনি আপুর দিকে তাকিয়ে বলল, রজনীকে যখন আমি বলেছি যে আমি তোমার বোনকে বিয়ে করব, তখন ও যে খুশি হয়েছে তা ওর চোখ মুখ দেখেই বুঝতে পারছিলাম। কিন্তু একটু পর কেন জানি ও আমাকে না করলো, বলল আপনি বড়লোক ঘরের মেয়েকে বিয়ে করেন ভাইয়া, আমার বোন আপনার জন্য পারফেক্ট নয়। ওর এই কথাটা আমার কাছে ঠিক মনে হয়নি, তাই আমি এই ব্যাপার নিয়ে ফাহিমের সাথে কথা বলেছি। আমি প্রথমে ভেবেছিলাম ফাহিম হয়তো রজনীর সাথে খারাপ ব্যবহার করে, কিন্তু পরে শুনলাম তেমন কিছুই না। সমস্যাটা আমার মায়ের কারণে রজনী রাজি হতে চায়নি। এর মাঝে ফাহিম ভাইয়া আপুকে ডাকে আর আপু চলে যায়। উনি আমার পাশে বসে আমার দুই গালে হাত রেখে বলছে, আয়ান চৌধুরী ভালোবেসেছে তোমাকে, আর তার ভালোবাসার মানুষটাকে সে নিজের করে নেবে না তা কি করে হয়? আমি যতবার এই মানুষটার চোখের দিকে তাকাই ততবার ওনার প্রেমে পড়ে যাই। মানুষ বলে না যে কেউ কখনো কারোর চোখের দিকে তাকিয়ে মিথ্যা কথা বলতে পারে না। ওনার চোখের দিকে তাকালে আমার কথাটা সত্যি মনে হয়। এনার চোখে আমি আমার জন্য ভালোবাসা দেখতে পাই। দেখলে মনে হয় মানুষটা আমাকে অসম্ভব ভালোবাসে। তারপর আবারও বলতে শুরু করলো, ঝুমুর, আমি আমার মা আর বাবাকে যখন বলেছি তোমাকে ওনার পছন্দ কিনা, তখন বাবার উত্তর ছিল কিছুটা এরকম, হ্যাঁ, মেয়েটা ভালো আছে, একটু চঞ্চল, বাড়িটা মাতিয়ে রাখতে পারবে। আর মা বলছে এমনিতে দেখতে ভালো, তবে চঞ্চলতা বাড়ির মেয়েদের শোভা পায়, বউদের না। আর এক বাড়ির দুই মেয়ে আসলে সংসারে আমাকে দাম দিবে না, নিজেরাই সবকিছু করবে। মা, তুমি না সবসময় বলতে আমরা পরিবার একসাথে থাকবো সবসময়, কখনো ভাগ হব না। ওরা দুই বোন একসাথে থাকলে কখনো আলাদা হবে না, সংসারটা একসাথে থাকবে। আর সব থেকে বড় কথা, তোমার ছেলেরা তাদের পছন্দের মানুষের সাথে থাকবে। তারপর মা রাজি হয়। আর সেদিন দেখতে গিয়ে বিয়ে করার আরেকটা কারণ মা, আমি জানি যদি সেদিন বিয়ে করে তোমাকে নিয়ে না আসতাম তাহলে মা চাইতো তোমার বাবা যেন মেয়েকে সবকিছু দিয়ে তবেই পাঠায়। আমি জানি তোমার বাবা আমার থেকে কিছুই নিত না, কিন্তু ওনার মাথায় চিন্তা বেড়ে যেত কিভাবে কি করবে না করবে। এজন্য আমি সেদিনই বিয়ে করে নিয়ে আসি, যাতে মা মনে করে হঠাৎ বিয়ে হওয়ার কারণে কিছু দিতে পারিনি। আর তোমার বাবারও অনুষ্ঠান বা কিছু দেওয়া নিয়ে চিন্তা না হয়। বিয়ে পড়িয়ে রাখলে হয়তো পরে অনুষ্ঠান ছাড়া বিদায় দিতে পারতো না, আত্মীয় স্বজনদের কথার ভয় করত। হঠাৎ হওয়াতে কেউ কিছু বলতে পারবে না। আমি মনে মনে ভাবলাম, তবুও তো আপনার মা কিছু বলা বাকি রাখেনি। যাই হোক, এটা আমাদের বউ শাশুড়ির ব্যাপার। আর শাশুড়ি আপনাকে কিছু না বললেও আমিও বলবো না। কি দরকার মা ছেলের মধ্যে ঝামেলা বাজানোর? ঝুমুর, কি ভাবছো? না, কিছু না। জানি ভাবতেছো যে ফাহিম বউকে কথা শোনার হাত থেকে বাঁচাতে পারলো, আমি কেন পারি না। আজকের পর থেকে মা তোমাকে কিছুই বলবে না ঝুমুর, শুধু তোমাকে না, তোমার অপুকেও বলবে না। আমি এতদিনও জানতাম না আমার মা এমন, এখন জানতে পারছি, তাই সেটা সমাধানের উপায়ও বের করেছি। উনি আমার মা, ওনাকে তো আমি কিছু বলতে পারি না, তাই তোমাকে বলছি আমার মাকে কখনো কষ্ট দিও না। মা কিছু বললে সহ্য করে নিও, উনি অনেক কষ্ট করে এই সংসারটা সাজিয়েছে। আপনি কিভাবে বুঝলেন আপনার মা কিছু বলবে না? উনি হেসে বললেন, পরশুদিন সকালেই দেখতে পারবে। রাতের খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে বসে আছি। এই লোকটা এখনো আসছে না। ব্যালকনিতে দাঁড়িয়ে কারোর সাথে ট্যুরের ব্যাপারে কথা বলতেছে। আমি দুইবার ডাকতে গিয়ে ঘুরে আসছি, ডাকতে পারি নাই।
কেন জানি না খুব মন চাচ্ছে উনি একটু আমাকে কাছে টেনে নিক, কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিক, আর তারপর জড়িয়ে ধরে ঘুমাক। আচ্ছা, উনি কি বুঝতে পারছে না কিছু? খুব ভাল লাগে না। অনেকক্ষণ পর উনি রুমে আসলো। আমি বিছানায় দুটো বালিশ উঁচু করে হেলান দিয়ে শুয়ে আছি। উনি এসে আমার সাথে কোনো কথা না বলে শুয়ে পড়লো। আজব তো, আমি জেগে আছি ওনার অপেক্ষায়, আর উনি আমাকে কিছু বললোই না। ঠিক আছে, না বলুক, না বললে নাই, আমিও কিছু বলবো না। মাঝখানে একটা কোল বালিশ রেখে শুয়ে পড়লাম। উনি যখন বুঝলোই না কিছু, তাহলে যেচে আর বোঝাতে পারবো না আমি। আমি জানি ঝুমুর তুমি কি চাচ্ছিলে, বুঝতে পারছি আমি, কিন্তু তুমি এখন পর্যন্ত একবারও বলনি তুমি আমায় ভালোবাসো। যেখানে আয়ান চৌধুরী নিজের মুখে তোমাকে বলেছে ভালোবাসার কথা, সেখানে তুমি এত চঞ্চল একটা মেয়ে হয়ে বলতে পারলে না? তুমি যেদিন নিজের মুখে স্বীকার করবে ভালোবাসার কথা, যেদিন বলবে আয়ান আমাকে একটু ভালোবাসেন, সেদিন তোমাকে কোনো আদর থেকে বঞ্চিত করব না মিসেস আয়ান। অনেকক্ষণ এপাশ ওপাশ করার পর ভালো লাগছে না, কেমন যেন লাগছে। ওনাকে খুব জড়িয়ে ধরতে ইচ্ছে করতেছে। আচ্ছা, উনি নিশ্চয়ই এখন ঘুমিয়ে পড়েছে, এখন তো জড়িয়ে ধরা যায়। আমি খুব সাবধানে মাঝখানের বালিশটা সরিয়ে ওনাকে এক হাত পেছন থেকে জড়িয়ে ধরলাম। ওনার গালে ছোট্ট করে একটা ঠোঁট ছোঁয়ালাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি উনি পাশে নেই। শাড়ি পরা ছিল, শাড়ি অনেকটা এলোমেলো হয়ে আছে। আমার ঘুমের মধ্যে নড়াচড়া করার অভ্যাস আছে, বিছানার এক পাশ থেকে অন্য পাশ পুরোটাই আমার লাগে, আর এই জন্যই শাড়ি ঠিক নেই। আজকে উঠতে একটু দেরি হয়েছে। নিচে গিয়ে দেখি আপু সবার নাস্তা রেডি করছে। আমি গিয়ে আপুকে একটু সাহায্য করলাম। দেখলাম উনিও নিচেই আছে। না, এভাবে থাকা সম্ভব না। একে তো রাতে জড়িয়ে ধরে পাগল করে দিচ্ছিল, আর সকালে দেখি শাড়ি ঠিক নেই। এই মেয়েটা সব উল্টাপাল্টা করে দিচ্ছে, কোনো কিছুতেই মন বসতেছে না, পাগল পাগল লাগতেছে। কন্ট্রোল আয়ান, কন্ট্রোল। মনে মনে কথাগুলো ভাবছে আয়ান। কি রে ঝুম, সবকিছু ঠিকঠাক আছে? হ্যাঁ আপু, কেন কিছু হয়েছে? না না, কি হবে, গোসল করিসনি যে, তাই বললাম। আপুর কথাটা শুনে ভীষণ লজ্জা লাগছে। এভাবে খেয়াল করছে বজ্জাত মেয়েটা, মানে বিয়ে করলে কি প্রতিদিন সকালেই গোসল করতে হবে নাকি? তাছাড়া আমাদের তো কিছুই হয়নি যে গোসল করতেই হবে। আমার লজ্জা পাওয়া দেখে আপু হেসে বলল, আরে আরে, এত লজ্জা পাচ্ছিস কেন? আমি তো এমনি বললাম। আচ্ছা বাদ দে, ভাইয়া কাল রাতে আর কি বলছিল রে? আসলে আমাকে উনি সেদিন বলেছিল যে তোমার বোনকে কখনো কষ্ট পেতে দেব না। আমি জানি উনি ওনার কথা রাখবে, আর এটাও বলেছে যে অন্য কোথাও বিয়ে হলে সেখানে সবাই ভালো থাকবে, কেউ কিছু বলবে না, এমন তো না। সেখানে দেখা গেল শাশুড়ি, শ্বশুর, ননদ সবাই খারাপ, তাহলে সেখানে কি করবে? তারপর ভেবে দেখলাম কথাটা ভুল বলেনি। আমাদের শাশুড়ি মা এমনিতে সব দিক দিয়ে ভালো, কিন্তু এই ব্যাপারটা নিয়ে যে এমন কেন করে বুঝি না। সারা দিন কেটে গেল, এর মধ্যে ওনার সাথে আর দেখা হয়নি। দুপুরে খাওয়ার আগে একবার কল দিয়ে বলেছে খেয়ে নিতে। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে এলো, উনি এখনো নেই, একটা কল পর্যন্ত করলো না। আচ্ছা, উনি কি কোনো কারণে আমার উপর বিরক্ত, নাকি সত্যি সত্যি ব্যস্ত আছে? এসব ভাবতে ভাবতে না খেয়ে ঘুমিয়ে পড়লাম। ঘরে খাবার এনে রাখছিলাম যে উনি আসলে একসাথে খাবো, উনিও আসলো না, খাওয়াও হলো না। রাত 11:30 নাগাদ পানি ছিটা পেয়ে ঘুম ভাঙে। উঠে দেখি উনি লুঙ্গি আর গেঞ্জি পরে একটা গ্লাস হাতে নিয়ে হাসি মুখে দাঁড়িয়ে আছে। চুল থেকে পানি পড়ছে, মনে হচ্ছে মাত্র গোসল করে বেরিয়েছে। আমাকে জাগতে দেখে বলল, যাক, অবশেষে তোমার ঘুম ভাঙলো। কখন থেকে ডাকতেছি তোমায়? কেন জানি না খুব অভিমান চেপে ধরলো, চোখ দুটো ভিজে আসতেছে। কি হয়েছে, আমাকে ডাকতেছিলেন কেন? বারে, বউটা অভিমান করেছে, তা অভিমানের কারণ কি? আর আমার বউটা না খেয়ে ঘুমিয়ে যাবে, তা কি করে হতে দেই? কিসের অভিমান? কোনো অভিমান করিনি। উনি এক লোকমা ভাত আমার মুখের সামনে নিয়ে বলল, অভিমান করছো কিনা কথাতেই বুঝেছি। কাজের অনেক চাপ ছিল বউ, মাঝখানে আর 2 দিন সময়, তারপরের দিন আমাদের বেরোতে হবে। আর তোমার তো এখনো শপিং করাও হয়নি, আমারও কিছু কেনাকাটা করতে হবে। ওনার মুখে বউ ডাক শুনতে বেশ ভালো লাগছে।
আর লজ্জাও। উনি দুপুরের পর থেকে একবারও কল করেননি কেন? আমি তো তোমার কলের অপেক্ষায় ছিলাম যে আমার বউটা কখন কল দিয়ে বলবে, এখনো ফিরছেন না কেন? ইস, ভুলে গেছি, আমিও তো কল দিতে পারতাম। আরো কিছুক্ষণ টুকটাক কথা বলে খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠতেই খুব জোরে হর্ন বাজতে শুনলাম। ব্যাপারটা দেখার জন্য ব্যালকনিতে গিয়ে দাঁড়ালাম। নিচে তাকিয়ে দেখি বড় বড় দুইটা ট্রাক। কি নিয়ে আসছে দেখার জন্য নিচে গেলাম। এত কিছু দেখে অবাক না হয়ে পারলাম না। নিচে গিয়ে দেখি ট্রাক ভর্তি যত ধরনের ফার্নিচার আছে সব। শাশুড়ি মা হাসি মুখে দাঁড়িয়ে আছে। আমি নিচে যেতেই বলল, বৌমা, তোমাদের বাড়ি থেকে এত জিনিস দেবে বলনি তো? এমন সময় একটা ছেলে একটা ব্যাগ নিয়ে এসে শাশুড়ি মায়ের সামনে রাখলো। ব্যাগ খুলতে দেখি ভেতরে স্বর্ণের গহনা আপুর সহ। এইসব দেখে শাশুড়ি মার চোখ ছানা বড়া, সাথে আমি আর আপু অবাক হয়ে গেছি। আমরা জানি যে আমাদের মিথ্যে কথা বলা নিষেধ, কিন্তু যে মিথ্যে বললে কোনো দ্বন্দ্ব কমে যায় সেটুকু বলাই যাক। কাল আমি আমার বাবাকে বলেছিলাম, খালি হাতে মেয়ে দিছো কেন? মেয়েকে বিয়ে দিলে সাথে আরো কিছু দিতে হয়, জানো না? আমার এই কথাটা আয়ানের কান পর্যন্ত পৌঁছে গেছে। বাবা বাড়িতে গিয়ে লোন করে কিছু জিনিস কিনেছে, সাথে আয়ান বাকি সবকিছু দিয়েছে। কিন্তু শাশুড়ি মা জানে সব আমার বাবা দিয়েছে। এছাড়া বাকি সবাই সত্যিটা জানে। আয়ান নিজেই সবকিছু দিত, কিন্তু বাবা মানতে চায়নি, তাই নিজ সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব দিয়েছে। সারাদিন এগুলো গোছগাছ করতেই গেল। পুরনো জিনিস সরিয়ে সব নতুন জিনিস রাখা হলো। সন্ধ্যার আগে রুমে গেলাম। গিয়ে দেখি উনি বিছানায় বসে ল্যাপটপে কিছু একটা করছে। আমাকে রুমে ঢুকতে দেখে বলল, গোসল করে আসো, বাহিরে যাব। প্রায় 40 মিনিট পর বেরোলাম। দেখি উনি ল্যাপটপ রেখে ফোন চাপতেছে। আমি বেরোতেই আমার দিকে তাকালো। কালো শাড়ি, ভেজা চুল, সদ্য গোসল করা নারী। বউ দেখেই যেন নেশা ধরে যায়। ভেজা থাকার কারণে পুরো শরীর যেন চকচক করছে। এইভাবে দেখলে যে কোনো স্বামী পাগল হতে বাধ্য। আর কত পাগল করতে চাও ঝুমুর? এবার তো স্বীকার করো ভালোবাসো। আমার কাছে যেতেই উনি উঠে পেছন থেকে জড়িয়ে ধরলো। আর কত সময় লাগবে তোমার? এই কথাটা শুনে কান পর্যন্ত গরম হয়ে গেল। কিভাবে বলবো আমি আপনার ভালোবাসা চাই, আমার সম্পূর্ণ ভালোবাসা চাই? আপনি বুঝে নিতে পারেন না? আপনি কি আমার চোখের ভাষা পড়তে পারেন না? কি ভাবছো ঝুমুর? কি? কিছু না। আচ্ছা, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, বাহিরে ডিনার করব। কালো শাড়ির সাথে সাদা ঝুমকো কানে দিলাম। চুলগুলো আছড়িয়ে মুখে ক্রিম দিয়ে হালকা গোলাপি কালারের লিপস্টিক পরলাম। ব্যাস 5 মিনিটে রেডি। এদিকে ফাহিম, আয়ান ভাইয়া এই জিনিসগুলো কেন নিয়ে আসলো? ফাহিম রজনীকে পেছন থেকে জড়িয়ে কাঁধে থুতনি রেখে বলল, যাতে মা তোমাদের কিছু বলতে না পারে। দেখো রজনী, আমার মাকে এই জন্যই মিথ্যে বলেছি, যাতে মা খুশি থাকে, তোমাদের সাথে মিলেমিশে থাকে। যদি মাকে বলতাম যে ফাহিম ভাইয়া কিনেছে, তাহলে হয়তো মা এইসব নিয়ে তোমাদের কথা শোনাতো। উনি আমাদের জন্মদাত্রী, ওনাকে তো কিছু বলতেও পারি না। ন্যায় অন্যায় দেখাতে গেলে মায়ের মন খারাপ হবে। তাই মায়ের কাছে লুকোনো ছাড়া আর কোনো উপায় ছিল না। তবুও যেন সবাই হাসি খুশি থাকে। সত্যি তোমাদের মতো স্বামী হয় না ফাহিম। তোমরা দুই ভাই যে এত ভালো, পৃথিবীর সব স্বামী যদি এমন হতো তাহলে কোনো মেয়ের ডিভোর্স হতো না। শ্বশুর বাড়িতে স্বামী সব থেকে বেশি আপন। স্বামী ভালো না হলে সে মেয়ের জীবন এমনিতেই তেজপাতা। মা বউ, এবার চলো, আয়ন ভাইয়া নিচে অপেক্ষা করছে। হ্যাঁ, এই তো আমার হয়ে গেছে, শুধু হিজাবটা পরবো। পিনগুলো এগিয়ে দাও। দুই বউ বের হয়ে শাশুড়ি মার রুমে গেল বলতে, মা, আমরা যাই। হ্যাঁ মা, সাবধানে যাও। মা, আপনি কি খাবেন বলে দেন, আপনার জন্য নিয়ে আসবো। বৌমারা ডিনারে যাচ্ছ? হ্যাঁ বাবা। আচ্ছা যাও, আরেকদিন আমরা যাব তোমাদের সাথে। ওনার কথা শুনে ঝুমের মনে হলো উনিও যেতে চাচ্ছিলেন, কিন্তু ছেলে আর ছেলের বউরা ঠিক করেছে, তাই কথাটা বলতে পারলো না। তাই ঝুমুর চট করে বলে উঠল, বাবা মা, আপনারা চলুন না আমাদের সাথে। ঝুমুরের সাথে সাথে রজনীও বলল। রজনী চৌধুরী প্রথমে ইতস্তত বোধ করলেও একটু পর রাজি হয়ে গেল।
তারপর চারজনে রেডি হয়ে নিচে গেল। আয়ান আর ফাহিম ওদের সবাইকে দেখে অবাকের সাথে খুশিও হয়েছে। আসলে বউদের সাথে বাবা মায়ের হাসি খুশি দেখলে যে কোনো স্বামীই খুশি হয়। পরের দিন রাতে ঝুমুর ওর সব জামা কাপড় গুছিয়ে নিচ্ছে। কালকে সকালেই ওদের ফ্লাইট। আজকে বিকেলে শপিং করতে গিয়েছিল। এখন সবকিছু গোছগাছ করতেছে। আয়ান ল্যাপটপে কিছু একটা করতেছে। সকালে উঠে নাস্তা করে সবার থেকে বিদায় নিয়ে চলে গেল এয়ারপোর্টে। 10টায় উড়াল দিল আমেরিকার উদ্দেশ্যে। ঝুমুর আজকে খুব খুশি, এই প্রথম বিমানে ওঠা আর বাংলাদেশ বাদে বাইরে কোনো দেশে যাওয়া। এমনিতেই ঘোরাঘুরি খুব পছন্দ তার, ওপর বাইরের দেশে। 20 ঘন্টা জার্নি শেষে অবশেষে পৌঁছে গেল আগে থেকে বুক করে রাখা হোটেলে। ঝুমুর তো খুবই ক্লান্ত, ও এসে গোসল করেই ঘুম। আয়ান এর আগেও 2বার এসেছিল আর সেই 2বার এই হোটেলেই ছিল, তাই এখানকার অনেক কিছুই চেনা। প্রথম 7 দিন আয়ান খুবই ব্যস্ততার সময় কাটালো। বিকেলে শুধু একটু সময় আশেপাশে ঘুরলেও দূরে যেতে পারে নাই। অনেক সময় রাতও জাগতে হয়েছে আয়ানকে। পরের 7 দিন অনেকটা ফ্রি। ঝুমুরের সাথে সেখানে যেতে ইচ্ছে সেখানেই গেছে। সর্বপ্রথম গেছে নায়াগ্রা জলপ্রপাত দেখতে। যদিও হোটেল থেকে অনেকটাই দূরে, কিন্তু তবুও আয়ান একবারের জন্য আপত্তি করে নাই। কালকে বাংলাদেশে আসবে, আজকে সবার জন্য শপিং করবে। এর মাঝে খবর পেল রজনীর মা হতে চলেছে। ঝুমুর তো মহা খুশি। শপিং এ গিয়ে সবার জন্য কেনাকাটা করলো, সাথে ছোট বাচ্চার অনেকগুলো জামা। ছেলেরও মেয়েরও, জানে না তো কি বাচ্চা হবে, তাই দুজনেরই কিনলো। এমনও ড্রেস আছে যেগুলো বাচ্চার বয়স 5 বছর হলেও পরা যাবে। পছন্দ হয়েছে, কিনেছে। অবশেষে 2 দিন পর বাংলাদেশে ফেরত আসলো। বাড়িতে এসে সবার প্রথম বোনকে জড়িয়ে ধরলো। ওর ইচ্ছে যেন একটা ছেলে হয়, কিন্তু এই বাড়ির সবার ইচ্ছে যেন একটা মেয়ে হয়, কারণ এই বাড়িতে মেয়ে সন্তান নেই। আয়ান ও ফাহিমকে জড়িয়ে ধরে কংগ্রেস জানালো। ভাইয়া, তুমি কিন্তু বড় আব্বু হচ্ছ। তোর পর এই বাড়িতে একটা পিচ্চি আসতে চলেছে, যে সারাক্ষণ আমাদের বাড়িটা মাতিয়ে রাখবে। তারপর রজনীকে ডেকে বলল, ছেলে হোক বা মেয়ে, তোকে ডাক্তার বানাবো। এতে কি তোমার কোনো আপত্তি আছে? আমার কোনো আপত্তি নেই, আমারও এমনটাই ইচ্ছে ছিল। আচ্ছা ঠিক আছে, আমার তরফ থেকে তোমার একটা গিফট পাওনা থাকলো, সময় মতন পেয়ে যাবে। পাশ থেকে ফাহিম মাথা চুলকিয়ে মিনমিনিয়ে বলল, কষ্ট করলাম মাবি, আর গিফট পাবে ও? এটা কেমন কথা? ফাহিম ভাইয়ার কথা শুনে আমি জোরে হেসে দিলাম, আর উনি চোখ রাঙিয়ে আমার দিকে একবার, ফাহিম ভাইয়ার দিকে একবার তাকিয়ে উপরে চলে গেল। আর ফাহিম ভাইয়াকে বলল, তোর গিফটও পেয়ে যাবি। সময় চলছে আপন গতিতে। আমেরিকা থেকে আসা 1 মাস হয়ে গেছে। যে প্রজেক্টের জন্য আমেরিকা গিয়েছিল সেটাও পেয়ে গেছে। অফিসে প্রচুর কাজের চাপ। আমার শ্বশুরের বুকের ব্যথাটা বেড়েছে, তাই একদম বেড রেস্ট। শাশুড়ি এখন কোনো কিছুতে বাধা দেয় না। আমি বা অতটা দুষ্টুমি করি কই? প্রায় সব সময় একা একা থাকি। একা থাকলে আর কি বা দুষ্টুমি করব? আগে বাড়িতে আপুর সাথে করতাম, আম্মুর সাথে করতাম, নয়তো স্কুল কলেজে বান্ধবীদের সাথে করতাম। এর মধ্যে একদিন ভার্সিটি গিয়ে বান্ধবীদের সাথে দেখা করে আসছি। আপুর সারাক্ষণ মাথা ঘুরে, খাইতে পারে না, বমি হয়। এর জন্য আপু সারাক্ষণ শুয়ে থাকে, তাই আমিও একা একা ফোন চাপি, নয়তো বই পড়ি। আর খুব খারাপ লাগলে বাহির থেকে ঘুরে আসি, নয়তো ওনার সাথে ফোনে কথা বলি। উনি যতই ব্যস্ত থাকুক না কেন, আমি ফোন দিলে কখনোই আমাকে নিরাশ করে না, কথা বলবেই। ফাহিম ভাইয়া কয়েকদিন হলো অফিসে যায়। বাবা অফিসে না যাওয়ায় ওনাকে একা একাই সব সামলাতে হচ্ছিল, তাই ফাহিম ভাইয়া অফিসে যাওয়া শুরু করেছে। আগে না হয় দায়িত্ব নিতে ভয় পেত, কিন্তু এখন উনি বাবা হচ্ছে, তাই সন্তানের কথা ভেবে অফিসে যাওয়া শুরু করেছে। ওনার সাথে আমার খুব কম দেখা হচ্ছে। সকালে বেরিয়ে যায়, আসে রাতে, তবে ফোনে সারাক্ষণ খোঁজ নেয়। কখন খাবো, গোসল করব, কি করব না করব সব। আজকে ওনাকে তাড়াতাড়ি আসতে বলেছি, কারণ আজকে বিশেষ একটা দিন। আর আজকে আমার ওনার ভালোবাসা চাই, আর আমি যে ওনাকে ভালোবাসি এটাও বলতে চাই। আজকে ওনার জীবনের বিশেষ একটা দিন। এই দিনে পৃথিবীতে আসছে উনি। বিয়ের আগে যতটা অপরিচিত ছিল মানুষটা, বিয়ের পর তার থেকে বেশি চিনেছি ওনাকে। স্বামী স্ত্রীর বন্ধনটা পবিত্র। স্বামীর যখন ইচ্ছা
স্ত্রীর কাছে আসতে পারে, যেখানে এই মানুষটা আমাকে অনেকটা সময় দিয়েছে নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য। আমি তাকে আর দূরে রাখতে চাই না। আমারও যে বড্ড ভালোবাসতে ইচ্ছে করে ওনাকে, যখন তখন জড়িয়ে ধরতে ইচ্ছে করে, ওনার কপালে চুমু দিতে ইচ্ছে করে, ওনার কাঁধে মাথা রেখে জ্যোৎস্না দেখতে ইচ্ছে করে। তাই আজ ওনার জন্মদিনটা একটু অন্যভাবে সেলিব্রেট করব। নিচতলার ড্রয়িং রুমটা সাজিয়ে নিলাম। অবশ্য আমার সাথে ফাহিম ভাইয়া আর আপুও ছিল। শাশুড়ি মা মাঝে মধ্যে একবার বলে যে বাড়ির বউদের একটু শান্তশিষ্ট মানায়, তবে আমাকে সরাসরি কিছু বলে না, তাই ওনার এসব কথা আমি গায়ে মাখি না। আমার মতে বাড়ির বউদের অত চুপচাপ মানায় না, নয়তো সবাই অহংকারী ভাবতে পারে। বাড়ির বউরা একটু চঞ্চল হবে, বাড়ির কাজ করবে, সবার সাথে মিলেমিশে চলবে, সেটাই ভালো। বাড়ি সাজানো হয়ে গেলে ওনার পছন্দ মতো সব রান্না করলাম। ওনার বাড়ি ফেরা পর্যন্ত অপেক্ষা করতে লাগলাম। সন্ধ্যা 7টার সময় ফোন করে বলল গাড়ি খারাপ হয়ে গেছে, ফিরতে দেরি হবে। আজকে তাড়াতাড়ি আসতে বলেছি, আর আজকেই গাড়িটা খারাপ হতে হলো। কি আর করার, অপেক্ষা করা ছাড়া উপায় নেই। সময় যেন কাটতেই চায় না। বেশ কিছুক্ষণ পর উনি এলেন। বাবা, মা, ফাহিম ভাইয়া, রজনী আপু সবাই রেডি। আমি গিয়ে দরজা খুলে দিলাম। কি ব্যাপার ঝুমুর, বাড়ি অন্ধকার কেন? আমি কোনো কথা বললাম না। ওনার হাত ধরে আরেকটু সামনে গেলাম। যেতেই এক এক করে পুরো বাড়িতে লাইট জ্বলে উঠলো। ওনার আর আমার মাথায় ফুলের পাপড়ি পড়তে লাগলো। সবাই একসাথে বলে উঠলো, হ্যাপি বার্থডে আয়ান চৌধুরী। উনি পুরো শকড। আগেও ওনার জন্মদিন পালন করা হয়েছে, তবে সে সময় অনেক আত্মীয় স্বজন ছিল, গান বাজনা ছিল। তারপর থেকে কিছু বছর উনি জন্মদিন পালন করেননি। ওনার এত আত্মীয় স্বজন, গান বাজনা, হই হুল্লোড় পছন্দ না, তাই আমি সবটা শুনে কোনো আত্মীয়কে বলিনি। শুধু আমাদের পরিবারকে নিয়েই ওনার জন্মদিন পালন করতে চাইছি। উনি সবাইকে সাথে নিয়ে কেকটা কাটলেন। আমি ওনার জন্য একটা পাঞ্জাবি এনে রেখেছিলাম, যেহেতু আমার পরনে শাড়ি। হাত ভর্তি চুড়ি, কানের দুল, গলায় ওনার দেওয়া বাসরাতের নেকলেস সব পরেছি। উনি নিচের ওয়াশরুম থেকেই ফ্রেশ হয়ে আসলেন। তারপর সবার সাথে বসে খাওয়া দাওয়া করলেন। একটু পর উনি উপরে যেতে ধরলেই আমি ওনার পথ আটকে ধরলাম, কারণ এখন ওনাকে কিছুতেই রুমে যেতে দেওয়া যাবে না, নয়তো আমাকে নির্লজ্জের খাতায় নাম লেখাতে কেউ দ্বিধাবোধ করবে না। এই শুনুন না, মাথা নিচু করে বললাম। উনি আমার ঘাড়ে হাত রেখে বলল, বলো না। একটু ছাদে যাবেন? উনি হেসে বলল, একটু কি? এটা বলতে এত কিছু? আচ্ছা বলো তো, বিয়ের পর থেকে আমি তোমাকে কখনো ধমক দিছি? আমি মাথা নাড়ালাম, অর্থাৎ না। তাহলে আমাকে দেখে ভয় পাও কেন? না মানে আপনি অফিস থেকে আসলেন, সবাইকে সময় দিলেন, বিশ্রাম না নিয়ে এখন আমার সাথে ছাদে যাবেন, তাই ভাবলাম। স্বামীরা বউকে সময় দিতে কিপটামি করে না, আমি তো একদমই না। সবার মাঝে তো আর বউকে সময় দেওয়া যায় না, তাই বউকে দেওয়ার জন্য সময় আলাদাভাবে রাখতে হয়। কথা বলতে বলতে ছাদে আসলাম। ছাদের মাঝখানে আগের থেকে ছোট্ট একটা টেবিল, ছোট্ট একটা কেক রাখা ছিল, পাশে একগুচ্ছ গোলাপ আর কয়েকটা মোমবাতি আর একটা ছুরি। আমি টেবিলের সামনে গিয়ে ওনাকে বললাম, এখন আমি যা যা করব আপনি বাধা দিবেন না। আমি জানি উনি আমাকে বাধা দেবে না, তবুও বলে রাখলাম। আমি একে একে সবগুলো মোমবাতি জ্বালিয়ে নিলাম। মুহূর্তের মধ্যে ছাদের মাঝখানটা আলোয় আলোকিত হয়ে গেল। চারদিকে অন্ধকার আর মাঝখানে আলো। আলোর মাঝখানে লাভের ছোট্ট একটা চকলেট কেক। ওর মাঝে লেখা আছে আই লাভ ইউ এ। এটা আমি নিজ হাতে লিখেছি। আয়ান বানানটা পুরোটাই হয়নি, কেকটা ছোট, তাই শুধু এইটাই লিখতে হয়েছে। উনি দু হাত ভাঁজ করে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। ওনার এই চাহনি আমার চেনা, আগেও দেখেছি ওনার এই চাহনি। এই চাহনিতে আছে আমাকে কাছে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। আমাকে পাগল করে দেওয়ার জন্য এই তাকানোটাই যথেষ্ট। এতদিন নিজেকে সামলে রাখলেও আজকে আমি নিজেকে সামলাতে পারছি না। উনি এত গভীরভাবে কেন তাকিয়েছে? তবে কি উনি বুঝে গেছে আমি কি চাই? ছেলে মানুষের ভালোবাসা খুব ভয়ঙ্কর, যদি সেটা হয় এক নারীতে। এক নারীতে আসক্ত পুরুষ ভীষণ শক্তভাবে ভালোবাসে, তাকে পাওয়ার জন্য পুরো পৃথিবীর সাথে লড়াই করতে পারে। সে নিজে যতই কঠিন মানুষ হোক না কেন, ভালোবাসার মানুষটার কাছে সে বরাবরই মাথা নিচু করে থাকে। আমি মানুষটিকে সবসময় গভীর আর একরোখা মানুষ ভাবতাম, অথচ মানুষটা আমার সাথে একটা বার গলা উঁচু করে বা আমি কষ্ট পাবো এমন কথাও বলেনি। আমি আগে ভাবতাম আমাকে সহ্য করার মতো, বোঝার মতো
আমার মতোই একজন মানুষ লাগবে, কিন্তু আমি ভুল ভাবতাম। আমার মতো হলে হয়তো তাকেই আমার সহ্য করা লাগতো, নয়তো আমাদের ঝামেলা হতো। এই মানুষটার আমাকে বোঝার ক্ষমতা আছে। আমি রেগে গেলে উনি শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে, নয়তো কথা ঘুরিয়ে নেয়। তবুও কখনো আমার বিপরীতে কিছু বলে না। তাকে কি ভালো না বেসে থাকা যায়? আমি আরো আগেই বলতাম ভালোবাসার কথাটা, কিন্তু যখন শুনলাম কিছুদিন পর ওনার জন্মদিন, তাই অপেক্ষা করতে লাগলাম এই দিনটার জন্য। উনি এখনো এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি আস্তে আস্তে ওনার কাছে গিয়ে ওনার হাতে ছুরিটা তুলে দিলাম। উনি এখনো কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে আছে। আমি একটু হাসলাম, কারণ আমি জানি উনি কেন আমার দিকে তাকিয়ে আছে। আমি টেবিলের উপর থেকে ফুলগুলো নিয়ে ওনার সামনে হাঁটু গেড়ে বসলাম। লজ্জার মাথা খেয়ে ওনার দিকে চোখে চোখ রেখে বললাম, আমি আপনাকে ভালোবাসি আয়ান, ভীষণ ভালোবাসি। আমি আপনার সাথে আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাটাতে চাই। আপনার সুখের সাথী আর দুঃখের ভাগিদার হতে চাই। আপনি কি আমাকে ভালোবাসবেন? তারপর দুজনে চুপচাপ। কি আজব, উনি তো এখনো কোনো কথাই বলছে না। তবে কি উনি এসবে খুশি নন, নাকি বোবাই ধরলো? আরে ভাই, কথা বলেন, আমার হাঁটু লেগে গেছে। এইসব আমি মনে মনে ভাবলাম। তারপর একটু জোরেই বললাম, আমি আমার সন্তানদের নিয়ে একটা ফুটবল টিম বানাতে চাই। আপনি কি সাহায্য করবেন? এবার উনি তো হো হো করে হেসে উঠলো। যাক বাবা, অবশেষে মুখে বুলি ফুটলো। উনি আমার হাত থেকে ফুলগুলো নিয়ে আমাকে বুকের মধ্যে চেপে ধরে বলল, আমি তো তোমাকে ভালোবাসি ঝুমুর, এতদিন তো শুধু তোমার বলার অপেক্ষায় ছিলাম। আমার আরো ভালোবাসা চাই। উনি আরো জোরে চেপে ধরে বললেন, সব ভালোবাসাই তোমার, তুমি আদায় করে নিলে আমি দিতে বাধ্য। তারপর কেকটা কেটে প্রথমে আমার মুখে তুলে দিলেন, বাকিটা নিজে খেলেন। উনি আমাকে কোলে নিয়ে রুমের দিকে যেতে লাগলেন। রুমের দিকে যত এগোচ্ছি তত আমার হার্টবিট বাড়তেছে। উনি ওনার রুমের সামনে এসে আরেকবার আমার মুখের দিকে তাকালেন। আমি ভয় আর লজ্জায় ওনার বুকে মুখ লুকালাম। উনি আমাকে কোলে নিয়ে ভেতরে ঢুকলেন। লাইট জ্বালানোর সাথে সাথে আমি ওনাকে চেপে ধরলাম। মনে হচ্ছে উনি হাসতেছে। মিসেস আয়ান চৌধুরী কি নিজের বাসর ঘর নিজে সাজিয়েছে? ওনার এই কথাটা শুনে লজ্জায় আমার বলতে ইচ্ছে করতেছে, আল্লাহ একটা মই দাও, আমি উপরে উঠে যাই। উনি আস্তে করে আমাকে বিছানায় নামিয়ে দিলেন। তারপর আমার পাশেই শুয়ে পড়লেন। ওনার দিকে তাকানোর সাহস পাচ্ছি না, মুখটা ওনার বিপরীত দিকে ঘুরিয়ে আছি। উনি একটা হাত শাড়ির নিচ দিয়ে আমার পেটের উপর রেখে আমাকে ওনার দিকে টেনে নিলেন। তারপর ঘাড়ে গলায় চুমুতে ভরিয়ে দিলেন। একটু পর ওনার দিকে চোখ পড়তেই চোখ নামিয়ে নিলাম। ভীষণ লজ্জা লাগছে। উনি হাতের উপর হাত রেখে ওনার দিকে তাকাতে বললেন। আমি পিটপিট করে তাকালাম। আবারও চোখে চোখ পড়তেই আমার ওষ্ঠদয় ওনার দখলে নিয়ে নিলেন। তারপর বাকিটা ইতিহাস। অনেক সকালে ঘুম ভেঙে গেল। নিজেকে ওনার বুকের মধ্যে দেখতে পেয়ে কালকে রাতের সব কথা মনে পড়ে গেল। ইস, কি রোমান্টিক মানুষটা। আজকের সকালটা অন্যান্য সকালের থেকে আলাদা আমার কাছে। হয়তো প্রত্যেক মেয়ের কাছেই এই সকালটা আলাদা মনে হয়। স্বামীর সম্পূর্ণ ভালোবাসা পাওয়ার আনন্দে আলাদা এক অনুভূতি কাজ করছে মনে। সময় চলমান, দিন মাস বছর পার হয়ে আমার বিবাহিত জীবনের 2 বছর চলছে। পুরো বাড়িটা লাল নীল ঝাড়বাতি দিয়ে সাজানো হয়েছে। বাড়িতে একটা ছোটখাটো অনুষ্ঠান। আমি 7 মাসের অন্তঃসত্ত্বা। আমার বাবার বাড়ি থেকে সবাই চলে এসেছে। ডায়েরিটা বন্ধ করে রেখে রুম থেকে বের হলাম। উপরে ওঠানামা করতে পারি না, তাই নিচেই একটা রুমে থাকি। আমি বাইরে যেতেই রায়ান আর ফাইজা এসে খিলখিলিয়ে হেসে উঠল। রজনী আপু আর ফাহিম ভাইয়ার যমজ বাচ্চা রায়ান আর ফাইজা। যবে থেকে হাঁটতে শিখেছে তখন থেকে পুরো বাড়ি মাতিয়ে রাখে। 2 বাড়ির চোখের মনি এরা দুজন। হাসি কান্না মিলিয়েই মানুষের জীবন। তবু এই 2 বছর অনেক ভালো কেটেছে। ওনাকে ঠিক যতটা গম্ভীর আর একরোখা ভাবতাম, উনি একদমই অমন না। একটাই কি, উনি সবকিছু নিয়ম মতো চলে, কোনো কিছু বেশি বেশি পছন্দ করে না। এই 2 বছরে আমি অনেকবার রাগ করেছি মানুষটার সাথে, কিন্তু উনি কখনো আমাকে হার্ট করে কিছু বলে নাই। সারা দিনের ব্যস্ততা শেষ করে মাত্র এসে শুয়ে আছি। মিসেস আয়ান, জি বলুন। আমাদের বিয়ের 2 বছর হয়ে গেল, এখনো কি আপনিটা তুমি হবে না? আপনি বলার মাঝে একটা সম্মানীয় ভাব আছে। আপনি বললে ভেতর থেকে আপনার প্রতি একটা সম্মান কাজ করে। আমার সম্মান চাই না, তুমি বললে নিজ নিজ মনে হয়, আর আপনি বললে মনে হয় পরের কেউ। না, আপনিটাই বেশি ভালো। ঠিক আছে, তোমার যা ইচ্ছা ডেকো।
আমাদের খুনসুটিময় সংসার দেখতে দেখতে আরো বেশ কিছুদিন কেটে গেল। ইদানিং কেন জানি খুব ভয় লাগে, আমার বাচ্চাটাকে ঠিকঠাক দুনিয়াতে আনতে পারবো কিনা, আমার বাচ্চা সুস্থ থাকবে কিনা, খুব চিন্তা হয়। ঝুমুর কি করছো? আমার না পেটে খুব ব্যথা হচ্ছে। কি, কখন থেকে আমাকে ফোন দাওনি কেন? বেশিক্ষণ থেকে না, আমি ভাবতেছি ফোন দেব, কিন্তু তার আগেই উনি আসলেন। বাচ্চা হওয়ার সময় হয়ে গেছে, বাড়িতে চেষ্টা করে কোনো রিস্ক নিতে চায় না বলে আমাকে হাসপাতালে নিয়ে আসা হলো। আজকে কেন জানি খুব কষ্ট হচ্ছে, সবাইকে খুব বেশি আপন মনে হচ্ছে। অপারেশন থিয়েটারে ঢোকানোর আগে ওনার লাল চোখ দেখে বুঝেছি মানুষটার খুব কষ্ট হচ্ছে। কান্না আটকিয়ে রাখার কারণে চোখগুলো একদম লাল হয়ে গেছে। আমি ওনার দিকে তাকিয়ে একটু হাসলাম। মানুষটা চোখ বন্ধ করতেই চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়লো। আমি প্রথম ওনার চোখে পানি দেখলাম। আয়ান চৌধুরী আমার জন্য কান্না করছে, এটা দেখার পর আর কোনো সন্দেহ নেই যে মানুষটা আমাকে কতটা ভালোবাসে। আমাকে অজ্ঞান করানো হলো, তারপর আর কিছু মনে নেই। কে জানতো এই চোখ আর কখনো খুলতে পারবে না আমার বোনটা। বলে রজনীর চশমাটা খুলে চোখ মুছলো। ওর পাশে বসে আছে রাইয়ান, ফাইজা আর আরিজা, আয়ান আর ঝুমুরের মেয়ে আরিজা। ওরা চোখের পানি আটকে রাখতে পারছে না। আরিজার বয়স 16 বছর, অনেকটাই মায়ের মতো চঞ্চল। রজনী ওকে কখনো মায়ের অভাব বুঝতে দেয়নি, কিন্তু মায়ের অভাব যে মাসিকে দিয়ে পূরণ হয় না সেটা যার মা নেই সেই জানে। মায়ের গল্প কম বেশি সবার মুখেই শোনে, কিন্তু এভাবে কখনো শোনেনি। হ্যাঁ, সেদিন অপারেশন থিয়েটারে ঢোকানোর পর কি হয়েছিল শুনুন। সিজারের পাশাপাশি সিস্টারেও সমস্যা ছিল ঝুমুরের। যদি সিজারের সময় ওই অপারেশনটা না করতো তাহলে কয়েকদিন পর আবার আলাদা করে অপারেশন করা লাগতো। তাই ডাক্তাররা একবারেই সিস্টের অপারেশন করে, কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে ঝুমুরের শরীর একদম ফ্যাকাশে হয়ে যায়। অনেক খুঁজেও সে সময় ও নেগেটিভ রক্ত পাওয়া যায় না। আয়ান ভাইয়া এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে দৌড়ে বেরিয়েছে, কিন্তু রক্তের জোগাড় করতে পারে না। অবশেষে রক্ত পেয়ে যায়, কিন্তু তখন আমার বোনটা এই দুনিয়াতে নেই। আয়ান ভাইয়া হাসি মুখে রক্ত নিয়ে এসে ডাক্তারের হাতে দিল আর বলল, এবার আমার ঝুমুর ঠিক হবে। ডাক্তার রক্তের প্যাকেট হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে। এ কোনো সাহস নেই, একটা মৃত মানুষকে কিভাবে রক্ত দিবে। সেদিন হাসপাতালের মানুষ দুবার অবাক হয়েছে। প্রথমবার ঝুমুর মারা গেছে শুনে 10 মিনিট আয়ান ভাইয়া চুপচাপ দাঁড়িয়েছিল, একটা কথাও বলেনি, এক ফোঁটা চোখের পানিও পড়েনি। সবাই বলা বলে করছিল, এ কেমন মানুষ, বউ মারা গেছে শুনেও এত শক্ত হয়ে আছে। কিন্তু 10 মিনিট পর পুরো হাসপাতাল কেঁপে উঠেছে আয়ান ভাইয়ার কান্নায়। অসুস্থ মানুষগুলো চোখের পানি আটকে রাখতে পারেনি। সারা হাসপাতালে ঘুরে ঘুরে আমার বোনকে ভিক্ষে চেয়েছে। সবার কাছে পাগলের মতো কি আমার বোনকে ভিক্ষে চেয়েছে। সবার কাছে পাগলের মতো বলছে, আমার ঝুমুরকে এনে দাও, এনে দাও আমার বউটাকে। একটা মানুষ বউকে এতটা ভালোবাসতে পারে, আয়ান ভাইয়াকে না দেখলে কেউ বুঝতেই পারতো না। সেদিনের পর আয়ান ভাইয়া অনেকটা পাগল পাগল হয়ে যায়। সারাক্ষণ নিজেকে ঘর বন্দি করে রাখে, ঠিক মতো খায় না, ঠিক মতো ঘর থেকে বের হয় না, বের হলেও খুব প্রয়োজনে বের হয়। তোমাদের দাদু দিদা সহ সবাই অনেক চিন্তায় পড়ে যায়। আয়ান ভাইয়াকে আরেকবার বিয়ের কথা বলা হয়, কিন্তু সেদিন আবারও সবাইকে অবাক করে দিয়ে আয়ান ভাইয়া পাগলের মতো কান্না করতে থাকে। ঝুমুরের শেষ স্মৃতি আরিজাকে নিয়ে সারা জীবন কাটাতে পারবে, তবুও যেন কেউ কখনো তাকে বিয়ের কথা না বলে। তখন শাশুড়ি মা বলে ওঠে, নিজের মেয়েকে কখনো একদিনও কোলে নাওনি, আর বলতেছো তাকে নিয়ে সারা জীবন কাটাবে। কে বলেছে কোলে নিইনি? আমার মেয়েকে প্রতিদিন একবার হলেও কোলে নিয়ে আদর করি আমি, কিন্তু আমার ওকে কোলে নিলে ঝুমুরের কথা মনে পড়ে। আমার ঝুমুর আমাকে বলেছিল যে আপনি এত লম্বা আর বড় একটা মানুষ, আমাদের পিচ্চি বাচ্চাটাকে কোলে নিবেন কিভাবে? আমি আমার বাচ্চাকে কোলে নিব আর আপনি আমাকে নিবেন কেমন? তাই আমি
আমার বাচ্চাকে কোলে নিলেও এক পা নড়াচড়া করতে পারি না। আমার ভয় হয় যদি আমার কারণে আমার মেয়েটার কিছু হয়। তারপর থেকে আয়ন ভাইয়া কিছুটা স্বাভাবিক হয়, আরিজাকে কোলে নেয়। আস্তে আস্তে অনেকটাই আগের মতো হয়ে যায়। আরিজাকে সবসময় উনি ঝুমুরের মতো চঞ্চলতা শেখায়, এই জন্য নিজেও কখনো গম্ভীর হয়ে থাকে না। খালামণির মুখ থেকে মায়ের এসব কথা শোনার পর আরিজা দৌড়ে ওর বাবার ঘরে যায়। আয়ান বসে বসে ল্যাপটপে অফিসের কাজ করছিল। মেয়েকে আসতে দেখে ল্যাপটপ বন্ধ করে পাশে বসায়। আমার মাটা কি কিছু বলবে? আপু, তুমি আজকে আমাদেরকে বাইরে ডিনার করতে নিয়ে যাবে? তুমি চেয়েছো আর তোমার আব্বু নিয়ে যাবে না, তাই কি হয়? আর একটা কথা, জি মামনি বলো। আমি তোমাকে অনেক ভালোবাসি আব্বু। আমিও তোমাকে অনেক ভালোবাসি আমার মা।